100.1 FM গোল্ডের সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে, আর আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার কাছ থেকে আমরা চিনব, জানব এই শহরটাকে। ইতিহাসের পাতা ধরে পিছিয়ে যাব, কখনো 300 বছর, কখনো 500 বছর, আবার যাতায়াতের মাঝে এই কলকাতা শহর তৈরি হওয়া তার কথাও শুনব। কারণ তিনি এসছেন যে পরিবার থেকে, সেই পরিবার এই শহরের সম্পদ, এই শহরের ইতিহাসের সাক্ষী। বলা যায় শহরের ইতিহাসকে হাত ধরে নিয়ে এসছেন আমাদের কাছে। ঠিকই ধরেছেন। ইতিমধ্যে আমাদের ফেসবুক পোস্টেও আপনারা দেখে নিয়েছেন যে আজ আমাদের স্টুডিওতে অতিথি কে। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেবর্ষী রায়চৌধুরী, যিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক। এই সুপুরুষ মানুষটিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। দেবর্ষী বাবুর সঙ্গে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আগেও গল্প হয়েছে, মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা। সেই মুগ্ধতা এবার আপনাদের মধ্যেও ছড়িয়ে যাবে। আপনারা রেডি তো? আমরা কিন্তু রেডি। বিশ্বজিৎ সঞ্জয় স্টুডিও এন্ডে রয়েছি, দেবর্ষী বাবুর সঙ্গে কথা শুরু হচ্ছে আমাদের। একদম প্রথমে চলে যায় দেবর্ষী বাবু, যে এই শহর এবং বিশ্বজিৎ এবং শুরুতে যে কথাটা বলল, আপনাদের পরিবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার, কাকে আগে রাখবো? সাবর্ণ রায়চৌধুরী পরিবার এসে এখানে এলেন, তারপরে এই শহরটা মানে পত্তন হলো বা শহর গড়ে উঠলো, না শহর গড়ে উঠলো এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মানুষজন এলেন? কলকাতার ইতিহাস ঠিক কত পুরনো এটাতে যদি আমরা একবার সেই গভীর অ্যাবিসে আমরা যদি ঢুকি, তাহলে পৌঁছে যাব সেই রামায়ণের সময়। এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সেই বঙ্গদেশে সেই সময় বলা হচ্ছে রামায়ণেতে যে দশরথের অধীনেতে রয়েছে বঙ্গ। তারপরেতে আমরা আরো কিছুদিন বাদে আমরা মহাভারতে আমরা দেখছি সেখানে আরো বিস্তারিতভাবে সেখানে দেখানো হচ্ছে যে এই বঙ্গদেশ প্রচণ্ড একটা বিশাল একটা জনপদ। সেখানে মানে কিংডম, এবং সেখানেতে প্রচুর ঐশ্বর্য রয়েছে, এবং সেখানে আমরা ৩ জন রাজার নাম মহাভারতে উল্লেখ করা হচ্ছে, যেমন হচ্ছে ভগদত্ত, সমুদ্রসেনা, চন্দ্রসেনা। এবং এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ১২তম দিনে বঙ্গ সেনা হাজারে হাজারে হাতি এবং এই চন্দ্রসেনা, সমুদ্রসেনা তারা লিড করছে সেই দিনের যুদ্ধটা। এবং কার সঙ্গে লড়ছে? ভীম এবং ঘটোৎকচের সঙ্গে। সারাদিন তুমুল লড়াই হলো, তুমুল লড়াই হলো। শেষে গিয়ে তারা পরাজিত হচ্ছে ঘটোৎকচ এবং ভীমের কাছে। অর্থাৎ মহাভারতের যে বিবরণ আমরা পাচ্ছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেই সময় ভারতবর্ষের যে মহাজনপদগুলো ছিল, যেটা লেটার ভেদিক পিরিয়ডেতে শুরু হয়, সেই সময় মহাভারতের মূল রচনা শুরু হচ্ছে। তো সেই সময় বঙ্গভূমি বা বঙ্গদেশ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটা রাজ্য। অত যদি ভালো একটা শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী রাজ্য না হতো, তাহলে ওইভাবে যুদ্ধেতে পার্টিসিপেট করা সম্ভব হতো না। তাহলে অর্থাৎ এই বঙ্গভূমি, সেই পুরো বঙ্গভূমিকে দেখা যাচ্ছে রামায়ণ মহাভারত থেকে উল্লেখ পাওয়া যাচ্ছে। তারপর আমরা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কালিদাসের রঘুবংশমে। আমরা পাচ্ছি পরবর্তী সময়ে দান্দিনীর দশকুমার চরিত্রম, লক্ষণ সেনাধারীর পাবানা দূতম। এগুলো হচ্ছে ভারতীয় যে লিটারারি রিসোর্স গুলো আছে সেইগুলোতে। টলেমি, গ্রিক দার্শনিক, ম্যাথামেটিশিয়ান, উনি তো ভারতবর্ষে কোনোদিন আসেননি। উনি আর বই হচ্ছে জিওগ্রাফিয়া। সেই জিওগ্রাফিয়াতে গাঙ্গে বলে একটা পোর্টকে উনি নির্ধারণ করেছেন, দেখাচ্ছেন, যেখানেতে রোমান এম্পায়ার থেকে শয়ে শয়ে জাহাজ সেখানেতে আসছে, মসলিন সব সামগ্রী নিচ্ছে। এবং কারণ এই রোমান মহিলারা এই সিল্কের, মসলিনের খুব চাহিদা ছিল এবং খুব ভালোবাসতেন সেটা, সেগুলো পড়তে। এবং সেখানেতে দেখা যাচ্ছে যে এই যে গাঙ্গে পোর্ট বলে যেটাকে দেখানো হচ্ছে, উনি সেটা ওনার বইতে একটা ম্যাপ করেও দেখাচ্ছেন। সেইটাকে পরাশর দাশগুপ্ত চন্দ্রকেতুগড় বলে নির্ধারণ করছেন। কলকাতার পাশেই চন্দ্রকেতুগড়। তাহলে সেইখানেতে
আজ থেকে ২০০০ বছর আগে শয়ে শয়ে রোমান এম্পায়ার, বোথ ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রোমান এম্পায়ার থেকে এবং সাউথ ইস্ট এশিয়া থেকে জাহাজ আসছে, সেখানেতে ব্যবসা বাণিজ্য চলছে। এইরকম একটা প্রসপারাস বর্ধিষ্ণু জনপদ বা কিংডম বঙ্গ ছিল আজ থেকে ২০০০ বছর আগেই। তো সেখানেতে যে আমরা যদি অন্য যে কোনো আমরা যে আমাদের মহাজনপদগুলো দেখি, সেখানে আমরা না, দেখব যে সেইখানে বঙ্গের কথা আমরা বুঝলাম যে হুম, বঙ্গের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। হুম। অনেক আগে থেকেই আমরা বঙ্গের অস্তিত্ব পাচ্ছি। কিন্তু সরাসরি কলকাতার প্রসঙ্গ যখন আসছে, এবার কলকাতা হচ্ছে ৩০০ বছরের পুরনো ইতিহাস অনেক আগে বলা হতো হুম, যে কলকাতা ৩০০ বছরের পুরনো। কিন্তু সাবর্ণ রায়চৌধুরীরা তার থেকেও পুরনো। কোথা থেকে এলেন? সেই পথটা কি? সেটাই বলতে যাচ্ছি যেটা। এই যে ধরুন আমাদের আপনার সবাইকারই অনেকগুলো করে নাম থাকে। ডাকনাম থাকে, পিসি ডাকে এক নামে, ঠাকুমা ডাকে, দিদা ডাকে এক নামে। তো সেই সময় এই যে কলকাতা এবং তার আশেপাশের যে জনপদ, সেই জনপদের নাম হয়তো পটাশপুর ছিল, পুরন্দরপুর ছিল, এরকম নাম ছিল। কলকাতা নামটা সেই সময় ছিল না। কিন্তু এই অঞ্চলের যে আরবানাইজেশন এবং এটাকে ওই আমাদের পবনাদুতামেতে বলা হচ্ছে সিটি অফ প্যালেসেস, সেই সময় ঠিক যেভাবে হিউয়েন সাং আমাদের পাটালিপুত্র ডেসক্রিপশন দিয়েছে, ঠিক সেইভাবে এই পাওয়ানাদুতামে আমরা এই অঞ্চলের ঠিক কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের একটা বিবরণ আমরা পাচ্ছি। নাম অন্য যে কোনো নামে থাকতেই পারে, কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়াটা এক। এখানেতে আমি যেটা মনে করি যে ইতিহাসকে সবসময় লজিক্যাল বিচার করতে হবে। এটা হতে পারে, এটা হতে পারে না, সম্ভাবনাটা কত, হয়েছেই বলা যায় না, কিন্তু সম্ভাবনাটা কত। তাহলে সেই জায়গায় আজকে আমরা কলকাতা বলছি, একসময় ব্রিটিশরা ক্যালকাটা করেছে, আমরা আবার কলকাতাতে ফিরে নিয়ে গেছি। তাহলে নামে কিছু এসে যায় না, আমাদেরও বিভিন্ন নামে কিছু এসে যায় না, মানুষটা আমি। তাহলে এই ২০০০ বছর ধরে এই এলাকাটা কলকাতা এবং তার পাশে আশপাশ এলাকাটা, এটা একটা আরবান সিভিলাইজেশন যেখানে সারা বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মানে এইবার এটা এটা আপনি বলছেন ইতিহাসে এটা ধরলে অ্যানো ডোমিনি যখন শুরু হচ্ছে, এডি যখন শুরু হচ্ছে, সেই তারও সময় আগে থেকে থেকে আছে, তারও আগে থেকে তারও আগে থেকে তার মানে চলছে বিফোর এই যে। ক্রাইস্ট বিসি একদম থেকে শুরু করে একদম অ্যানো একদম ডোমিনি এই জাংচারে একদম আমরা পাচ্ছি যে একটা আরবান কংগ্লোমারেশন এখানে ছিল। এটা এটা লিটারারি রিসোর্স। এবার আসি আর্কিওলজিক্যাল। হুম, চন্দ্রকেতুগড়, হুম, দমদমের ক্লাইভ হাউস যেটা আমাদের এক সময়তে কাছারি বাড়ি ছিল, হুম, এবং বেথুন কলেজে, তিনটে জায়গায় এএসআই খনন কার্য করলো এবং সেখান থেকে 7টা স্তর পাওয়া গেল। লাস্ট স্তর থেকে 3টে কঙ্কাল পাওয়া গেল এবং অসংখ্য সিলস পাওয়া গেল, যেগুলো ট্রেডিং সিলস, এবং সেইগুলো সব দেখাচ্ছে ডেটস ব্যাক টু সুঙ্গা পিরিয়ড। প্রথম যেটা ওল্ডেস্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ পুষ্যামিত্র সুঙ্গা, যিনি অশোকের নাতি হুম, বৃহদ্রথকে হত্যা করে প্রথম ব্রাহ্মীণ ডাইনাস্টি করেছিলেন। হুম। তো সেই পিরিয়ড, পরবর্তী সময়ে কুষাণ, গুপ্তা, পর এমনকি কালীঘাটের মন্দিরের পাশে গুপ্তা কয়েন্স পাওয়া গেছে। তাহলে এই পিরিয়ড গুলো কখন? জাস্ট এডি হচ্ছে হুম, সেই সময়, হুম, 5th 6th সেঞ্চুরিজ এই সময় পাওয়া যাচ্ছে। তাহলে এই কলকাতা এবং আশেপাশে দেখা যাচ্ছে, আমি যে এটাতে আসতে চাইছি যেটা, এই যে কলকাতা কথাটা বলে নয়, এই জিওগ্রাফিক্যাল ল্যান্ডে যেখানে আজকে এই আকাশবাণী ভবন, সেই ভবনের আশেপাশে কি ছিল সেই সময়, সেইটা দেখতে হবে আমাকে, নাম যাই থাকুক না কেন। এই করতে করতে এবার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে প্রশ্নটা আপনি তুললেন, এবার আমাদের পরিবারের যদি কথা বলতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই দক্ষিণবঙ্গের একজন সামন্ত রাজা, তিনি হচ্ছেন আদিশুর। আদিশুর কিন্তু একটা পোস্ট, বিভিন্ন পিরিয়ডেতে বিভিন্ন সেঞ্চুরিতে বিভিন্ন আদিশুরের কথা পাওয়া যাচ্ছে। সম্ভবত 10th সেঞ্চুরির যিনি আদিশুর, তার নাম হয়তো ছিল জয়ন্ত, একটা সোর্স থেকে পেলাম আমি, ঠিক কি ভুল আমি জানি না। তো তিনি দেখলেন যে সেই সময় এখানে যারা আহ, হিন্দু বা ব্রাহ্মণরা ছিলেন, তারা সেইভাবে রিচুয়ালস, রীতিনীতি সেইভাবে তারা ফলো করতে পারছে না। তখন দক্ষিণীরা এসেছিলেন, তখন ছিলেন। তো তিনি ঠিক করলেন, তিনি তার শ্বশুর মশাই কানৌজের রাজা, তাকে অনুরোধ করলেন যে আপনি 5জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং 5জন শ্রেষ্ঠ আহ
ক্ষত্রিয়কে বঙ্গদেশে পাঠান, আমি একটা পুত্রষ্টি যজ্ঞ করব, এবং ওনার মাথায় ছিল আমি ওনাদের অনুরোধ করব ওনারা যদি বঙ্গদেশে মানে আমার থেকে যান এখানেতে, তাহলে রিভাইভ করব আমি এখানেতে, ব্রাহ্মণিজম হিন্দুইজমকে আমি রিভাইভ করব। সেই সময় বুদ্ধিজম ওয়াজ অন আ ফ্লারিশ, এটা ওনার মাথায় ছিল। বঙ্গদেশেতে বুদ্ধিজম খুব আহ, এগোচ্ছিল, মানুষজন তাকে গ্রহণ করছে। তো তিনি সেখান থেকে আবার একটা ভেদিক সেই রীতিনীতিতে চেষ্টা করতে শুরু করলেন। তো কানৌজের ওনার শ্বশুর মশাই 5 জন সেই সময়ের ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং 5 জন ক্ষত্রিয়কে বঙ্গদেশে পাঠাচ্ছেন। সময়টা কবে? 980। কাকে কাকে পাঠাচ্ছেন? শ্রী বেদগর্ভ দ্বিবেদী, শ্রী হর্ষ পণ্ডিত, শ্রী দক্ষ ত্রিবেদী বা তিওয়ারি, ভট্টনারায়ণ চতুর্বেদী এবং ছন্দ মিশ্র। তাদের সঙ্গে আসছেন 5 জন ক্ষত্রিয়, শ্রী কালিদাস, শ্রী বিরাট, শ্রী দশরথ, শ্রী মকরন্দ এবং শ্রী পুরুষোত্তম। এই 10 জন বঙ্গদেশে এলেন এবং তারা ওই পুত্রষ্টি যজ্ঞ করলেন এবং এই যে 5 জন ব্রাহ্মণ, তার মধ্যে যিনি বেদগর্ভ দ্বিবেদী, তিনি সেই সময় সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত বা সেবায়েত। তো এনারা এলেন, ওই যজ্ঞ হলো, এবার যিনি সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। 1026-এ সুলতান মাহমুদের সঙ্গে যুদ্ধে উনি হ্যাঁ। শহীদ হন। তো তিনি ছিলেন সাবর্ণ গোত্রীয়। এই দ্বিবেদী যারা বা দুবে, সারা ভারতবর্ষে তারা হচ্ছে সাবর্ণ গোত্রীয়। তো এবার এই আদিশুর ওনাদের বললেন যে আমার খুব ইচ্ছে যদি আপনারা বঙ্গদেশে থেকে যান খুব ভালো হয়। ওরা বললো আমরা তো ওখানে কাজ ছেড়ে তোমায় ডেকেছো, তোমার শ্বশুরমশাই পাঠিয়েছেন, আমরা কয়েকদিনের জন্য এসেছি, আমরা এখানে থাকতে পারবো না। বলছে তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি আমাদের তখন তো এক একজনের অনেকজন করে পুত্র সন্তান থাকতো, তো এরা সবাই তাদের ছেলেদের করে বলল যে তোমরা কি কেউ বঙ্গদেশে থাকবে? তো রাজা তাদের জমি টমি দেবে, সব দেবে, এই বলেছে। ওরা তো অনেকে বললো যে ঠিক আছে, খুব ভালো কথা, আমরা কয়েকজন থেকে যাই। তো এইরকম দেখা যাচ্ছে এই 10 জনের বংশধররাই বা পুত্ররা বঙ্গদেশে থেকে যাবার মনস্থির করলেন এবং আদিশুর তাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম দিলেন এবং এই যে 10 জনের পরিবার, এরাই হচ্ছে কিন্তু আজকে রাঢ়ভূমিতে আজকে যত আমাদের এই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, গুহ, মিত্র, দত্ত, এই 10 জনেরই বংশধর কিন্তু আমরা সবাই। এবং সাবর্ণ গোত্রীয়, বেদগর্ভের সাবর্ণ গোত্রীয়, সেই গোত্রই আজকে আমি, উনি যদি এক হন আমি হচ্ছি 35তম পুরুষ। আচ্ছা। তাহলে 980 খ্রিস্টাব্দ থেকে সাবর্ণ পরিবারের জন্ম হচ্ছে বা বঙ্গদেশে থাকছে। এবার কি হচ্ছে, গঙ্গেয় উপত্যকার গাঙ্গুর গ্রামেতে এই বেদগর্ভ যিনি ছেলে হল, তাকে জায়গা জমি দেওয়া হলো। তো এরা সবাই উপাধ্যায় শ্রেণীর, তাহলে গাঙ্গুর গ্রামের বা গাঙ্গেয় উপত্যকার এই উপাধ্যায়রা হয়ে গেল গঙ্গোপাধ্যায়, তাহলে দ্বিবেদী থেকে হয়ে গেল গঙ্গোপাধ্যায়। তো আমরা গঙ্গোপাধ্যায়, সাবর্ণ গোত্রীয়। এরপর আস্তে আস্তে আমি যদি চলে যাই 18তম পুরুষ, উনি এক, আমি প্রত্যেকেই তখন যারা ছিলেন মানে শুধু আসবো আমাদের আমরা পরিবার আমরা নয়। আরেকটু স্পেসিফিক আলোচনাতে হুম যাব। হুম সেটা হচ্ছে যে মানুষের তো প্রচুর উৎসাহ হুম আপনাদের নিয়ে এবং অনেক কিছু জানার রয়েছে। অনেকে প্রশ্নও করছেন, আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেন। যে প্রশ্নটা যে অনেকে এই কালিকাতা, কালীক্ষেত্র, তারপরে কিলকিলা, এদের এই যে সাবর্ণ পরিবারের সঙ্গে কলকাতার নামের উৎসের কোনো গল্প আছে কি? সেই গল্পটা সবচেয়ে পরিচিত কোনটা? 1495 সালে প্রথম বিপ্রদাস পিবলাইয়ের মনসামঙ্গলতে কলিকাতা কথাটা আমরা পাচ্ছি। সেটা এবার কোথা থেকে এলো? পৃথিবীর যে কোনো শহরই হতে পারে, আমাদের কলকাতা হতে পারে, আমাদের আমি যেখানে থাকি বরিশা, প্রতিটারই 3-4 রকম থিওরি থাকে। তো কোনটা থেকে এক্স্যাক্টলি সেই নামটা এসেছে এইটা বলা খুব কঠিন।
আমরা যার জন্য সবসময় যতগুলো থিওরি আছে আমরা সবকটা থিওরি নিয়ে আমরা আলোচনা করি বলি। তো পার্টিকুলার যে কালীক্ষেত্র থেকেই কলিকাতা হয়েছে বা অন্য নাম থেকে কলিকাতা হয়েছে, কলিচুনের ছিল ব্যবসা ছিল তার থেকে হয়েছে, এরকম অনেকগুলো থিওরি বিভিন্ন স্কলাররা দিয়েছেন এবং সবকটাই কিন্তু যুক্তিযোগ্য। এই সবকটা থেকে কোনো একটা সময় এই কলিকাতা নামটার উৎপত্তি হচ্ছে। পার্টিকুলার কোথা থেকে হয়েছে সেইটা বলা সম্ভব নয় কোনোদিন। সাবর্ণ পরিবারের প্রথম পুরুষ যিনি কলকাতার জমিদারি পত্তন করেন কে? মানে কোন সময় থেকে জমিদারি শুরু হয়? তিনি হচ্ছেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। ১৬০৮ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের ৮খানা পরগনার নিষ্কর জায়গির উনি গুরুদক্ষিণা হিসেবে পাচ্ছেন। তো উনি আমাদের ২২তম পুরুষ। সময়টা হচ্ছে ১৬০৮, যার নামে লক্ষ্মীকান্তপুর, এবং উনি রায় ও চৌধুরী উপাধি পাচ্ছেন। তো ওনার মজুমদার আগে থেকেই ছিল। তো ওনার নাম হচ্ছে, বা যে নামটা আমিও ক্যারি করছি, পুরো নাম যদি হয়, জমিদারি নাম যদি হয়, রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী। তেমনি আমার নাম রায় দেবর্ষী গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী। তো সেইটাই আমরা ক্যারি করছি, বা ওনার বংশধররা আমরা সবাই ক্যারি করছি। আমরা শর্টে এখন শুধু রায়চৌধুরীটাই ইউজ করি, শুধু রায়চৌধুরী। আমাদের অনেকে ভট্টাচার্যটা ইউজ করে, অনেকে শুধু গাঙ্গুলিও ইউজ করে, অনেকে শুধু আহ রায়চৌধুরীর মধ্যে রায় ইউজ করছেন, যেমন প্রণব রায়, উইজার্ড অফ বেঙ্গলি লিরিক্স, বাংলা গানের হুম, জাদুকর হুম, যিনি, হুম। তিনি আমার দাদু, আমার পরিবারের আচ্ছা। মানুষ। তিনি শুধু রায়টা ইউজ করেছেন। অতুল কৃষ্ণ রায়, উনি রায়টা ইউজ করেছেন শুধু। তো এইভাবে, কারণ এগুলো উপাধি, উপাধি আমি পুরোটা ইউজ করতে পারি, হাফও ইউজ করতে পারি, কিন্তু মূল হচ্ছে গঙ্গোপাধ্যায়। আপনারা বাংলায় এলেন, বাংলায় জমি পেলেন। তা ১ম কোথায় আপনারা থাকলেন? সেটা কি এই কলকাতা বা এই যে জিওগ্রাফিক্যাল না, এরিয়া ওই যে এখানটা? গাঙ্গুর গ্রাম বললাম, গাঙ্গ গাঙ্গে উপত্যকার গাঙ্গুর গ্রাম, হ্যাঁ, তারপর আসছি আমাটি, হুম, তারপর আসছে এই, শুধু আমরা নই, বাকি পরিবারগুলো সবাই আসছে হালিশহর, যার জন্য হালিশহরকে কালচারাল ক্যাপিটাল বলা হয়। হুম, মানে বাংলার একটা অন্যতম সেরা জায়গা হচ্ছে এই হালিশহর, যেখানে দেখবেন যত বনেদি পরিবার আছে, যত পুরনো পরিবার আছে, সবাইকার কিন্তু কোনো না কোনো পুরুষ হালিশহর থেকে আসছেন। হুম, তো এই জায়গাটায় যে ভাটপাড়া, হালিশহর, কাঞ্চনপল্লী মানে কাঁচরাপাড়া যেটা, হুম, তো এই জায়গাটা কিন্তু এই সময় থেকেই ডেভেলপ হতে শুরু করে, এবং প্রায় প্রতিটা বনেদি পরিবারেরই টিকি বাঁধা কিন্তু ওই জায়গাটার মধ্যে। সেখান থেকে এবার তারপর বাংলার বিভিন্ন স্থানেতে আসছে। এবার আমরা এই যে ১৬০৮ সালে জায়গির পেলাম, সেই জায়গিরটা লক্ষ্মীকান্ত পেলেন কোথায়? কালীঘাট মন্দিরে বা কালীক্ষেত্র। তখন আজকের যে কালীঘাট মন্দির আমি দেখছি, আমরা দেখছি, সেইটা কিন্তু নয়। তখন কালীক্ষেত্র বা কালীঘাটের যেখানেতে ওই আমাদের আত্মারাম ঠাকুর এবং ব্রহ্মানন্দ গিরি যে শিলাখণ্ডটা নিয়ে এসেছিলেন আসাম থেকে, সেইটা কোথায় ছিল না, আশুতোষ কলেজের পেছন দিকে একটি পণ্যকুটিরে। জায়গাটা পুরোটা কালীক্ষেত্র, এবং কালীকুণ্ড রয়েছে যেখানে আজকে বর্তমান স্থানে রয়েছে। তো সেইখানেতেই এই লক্ষ্মীকান্তের পিতা জিয়া গঙ্গোপাধ্যায় এবং মা পদ্মাবতী দেবী ১৫৬৯ সালে হালিশহর থেকে এখানে আসছেন, এবং পুত্র সন্তান নেই। মা কালীর কাছে তপস্যা করলেন। মা কালী ১৫৭০ সালে জানুয়ারি মাসের ১২ বা ১৪ তারিখে মা কালী ওই কালীকুণ্ডে ব্রহ্মমূর্তে আহ ওনাকে দেখা দিলেন, পদ্মাবতীকে, এবং বললেন, এইখানে একটা বড় ব্যাপার, কালীক্ষেত্রকে শক্তিপীঠ হিসেবে আমাদের বিভিন্ন স্ক্রিপচার্সে দেখানো হয়েছে, কিন্তু সতীর যে দেহা অংশ, সেটা কিন্তু তখন আবিষ্কার হয়নি। এই যে ডিভাইন ওরাকেলটা হচ্ছে ১৫৭০ সালের ১২ বা ১৪ই জানুয়ারি, পদ্মাবতী দেবীকে মা কালী দর্শন দিলেন। উনি বলছেন, তোর গর্ভে আমার পুত্র আসবে, আর তুই যে জায়গায় স্নান করছিস ওখানেতেই নিমজ্জিত আছে আমার দেহা অংশ। এই একটা ডিভাইন ওরাকেল হলো। এবার এটা তো শুনে উনি বিহ্বল হয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে ওনার স্বামী জিয়া গঙ্গোপাধ্যায় এবং গুরুদেব আত্মারাম ঠাকুরকে উনি এই কথাটা বললেন। আত্মারাম ঠাকুর জলের মধ্যে ঝাঁপ দিলেন এবং সত্যি একটি প্রস্তর খণ্ড তুলে নিয়ে এলেন, যেটাকে বিশ্বাস করা হয় মা কালীর ডান পায়ের ৩টে আঙুল। এবার ওটাকে ওই শিলাখণ্ডের সামনে একটা পট্টবস্ত্রে প্রতিষ্ঠা করা হলো স্নান যাত্রার দিন ১৫৭০ সালে।
যে পট্টবস্ত্রতে ওটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ১৫৭০ সালে, সেটা কিন্তু আমাদের সাবর্ণ সংগ্রহশালায় রয়েছে এবং আমরা মানুষকে সেটা দেখাই। সতীখণ্ডের ১ম যে বস্ত্র। এবার ওই জিয়া গঙ্গোপাধ্যায়ের একটি থলি ছিল। সেই থলির মধ্যে একটি মূর্তি ছিল, যেটা হচ্ছে মা ভুবনেশ্বরীর মূর্তি। তো সেই মূর্তিটা হচ্ছে পঞ্চানন গঙ্গোপাধ্যায়, যিনি আমাদের ১৯তম পুরুষ কামদেব ব্রহ্মচারীর দাদুর। যিনি হচ্ছেন, এই পঞ্চানন গঙ্গোপাধ্যায় হচ্ছেন হুমায়ুনের বেস্ট ফ্রেন্ড এবং ওয়ার স্ট্র্যাটেজিস্ট, এবং উনি ওনাকে শক্তি খান উপাধি দেন, যার জন্য ওনার আরেক নাম হয় পাঁচু শক্তি খান, এবং হালি শহরের জায়গির দেন। উনি হালি শহর সমাজটা ওনার হাতে তৈরি। তো ওনার প্রতিষ্ঠিত এই যে ভুবনেশ্বরীর মূর্তি, এই মূর্তিটা আত্মারাম ঠাকুর দেখলেন, দেখে একদম চমকে গেলেন। আরে এই মূর্তি তো আমি স্বপ্নে বারবার দেখেছি। উনি তৎক্ষণাৎ বললেন, ওই শিলাখণ্ডকে এই মূর্তির রূপ দাও। ব্রহ্মানন্দগিরিকে বললেন, ব্রহ্মানন্দগিরি এবং দুজনে উনি মিলে আজকে যে কালী ঠাকুরের যে রূপটা আমরা কালীঘাট মন্দিরে দেখতে পাই, সেইটা তৈরি হলো ওই ১৫৭০ সালে। এবং ওই বছরই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পদ্মাবতী জন্ম দিলেন একটি পুত্র সন্তানের, যার নাম হলো লক্ষ্মীকান্ত, যিনি ওই ১৬০৮ সালে হবেন কলকাতার প্রথম জায়গিরদার। এই যে আপনি কালী মন্দিরের কথা বলছিলেন, কিন্তু আমরা জানি আত্মহত্যা নিবারণী কালী মন্দির যেটা রয়েছে, যেখানে কলকাতার প্রথম সাবেকি মন্দিরগুলোর একটা, যেখানে প্রথম সাবেকি মন্দির তৈরি হয়েছিল। আপনাদের এই পরিবারের সঙ্গে কালী মন্দিরের কি কোনো ইতিহাস আছে? অবশ্যই ১৬০৮ সালে যখন আমরা জায়গির পেলাম, তখন কালীক্ষেত্র আমাদের জায়গিরের মধ্যে তার অংশ। লক্ষ্মীকান্ত প্রথম যেটা করলেন, তিনি ৫৯৫ বিঘে জমি, অর্থাৎ পুরো ভবানীপুর, আশুতোষ কলেজ, চিত্তরঞ্জন হসপিটাল, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এভরিথিং মা কালীর দেবোত্তর সম্পত্তি। আজকে সেটা ১৮ কাটা এসে দাঁড়িয়েছে। ১৮৩০ সাল পর্যন্ত বর্তমান যে কালী মন্দির দেখছি, সেই কালী মন্দির তৈরি করছেন ১৭৯৯ সালে শুরু হচ্ছে কাজ। কে করছেন? সন্তোষ রায়চৌধুরী শুরু করছেন, কিন্তু উনি মারা যাচ্ছেন। তারপর ওনার নাতি রাজীব লোচন রায়চৌধুরী ওটা শেষ করছেন ১৮০৯ সালে। তাহলে আজকে যে মন্দির আমরা দেখছি, এটা ১৮০৯ সালের মন্দির। ১৮৩০ সাল পর্যন্ত কালীকান্ত রায়চৌধুরী বরিশা থেকে প্রত্যেক দিন সকালবেলায় ঘোড়ার গাড়ি করে গিয়ে মন্দির খুলতেন, সারাদিন পুজো অর্চনা হতো, রাতে মন্দির বন্ধ করে আসতেন। ১৮৩০ সালে উনি মারা গেলেন। এরপরেতে যাতায়াতটা একটু কমতে লাগলো, অত উনি ডেডিকেটেড ছিলেন। এরপরেতে হয়তো সপ্তাহে একবার যাচ্ছে, ২ সপ্তাহে একবার যাচ্ছে, এই হতে হতে পরবর্তী যে সেবায়েত যারা ওখানেতে হালদার পরিবার, ওনারা চক্রবর্তী, মন্দিরের হাল ধরতে দেওয়া হয়েছিল বলে হালদার। তো সেই পরিবারই দেখাশুনো করতে থাকে আজ পর্যন্ত। সেটাই এখন তো সুপ্রিম কোর্টের টেম্পল কমিটিতে হিসেবে চলছে জিনিসটা। তো এইভাবে কালী মন্দির ১৮৩০ সাল পর্যন্ত চাবিটা আমার বাড়িতে থাকতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তখন। হ্যাঁ। আচ্ছা। এই তাহলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতায় জমি লিজ নেয়, হুম। সেটা ১৬৯৮ সাল। ১৬৯৮, তখন জমিদার কে ছিলেন এবং সাবর্ণ পরিবারের কোন সদস্য, মানে কোন সদস্য সেই চুক্তিতে সই করে? এইটা একটা মজার গল্প আছে, এবং ওই দলিলটা আমরা তো ১৯৯৬ সালে জন মেজরকে দিয়ে আমরা ব্রিটিশ লাইব্রেরি থেকে আনাই, তারপরই কলকাতার জন্মদিন মামলায় আমরা যাই। তো সেই দলিলটা আমার বাড়িতে রয়েছে, সবাই দেখতে পান গিয়ে। মানে দলিলের কপি, আসল দলিল তো দেবেন না। জোপচান্নক মারা যাচ্ছে ১০ই জানুয়ারি ১৬৯৩ সাল। তারপর তার বড় মেয়ে মারিয়ার হাজব্যান্ড হচ্ছে চার্লস আয়ার। তিনি আমাদের জমিদার বা জায়গিরদার বিদ্যাধর রায়চৌধুরীকে এসে বলছেন যে, আমরা এখানেতে ট্রেডিং পোস্ট করতে চাই। অলরেডি সেখানেতে ৩টে ইউরোপীয় বণিক জাতি বসবাস করছে, ব্যবসা করছে, আর্মেনিয়ানস, পর্তুগিজ, ডাচ। সেই সময় এটা তো ১৬৯৮ সাল বলছে, আমি
1620 সালের কথা বলছি। 1620 সালে কলকাতা এবং তার আশেপাশে 1000 ইউরোপীয় বসবাস করছে। তাই ওই যে গল্পটা আমাদের ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢোকানো হয়েছিল না, 400 বছর আগে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো, মার্শি ল্যান্ড ছিল, হঠাৎ ইংরেজরা এলো, শহর তৈরি করে দিল, অল আর বোগাস। 1630 সালে তাহলে রেজা বিবির কবরটা আর্মেনিয়ান চার্চে কোথা থেকে এলো? রেজা বিবির হাজব্যান্ডকে সুকিয়া, যার নামে সুকিয়া স্ট্রিট, তারা ব্যবসা বাণিজ্য করছে, এখানে থাকছে। প্রথম ইউরোপীয়র কবর কলকাতার মাটিতে হচ্ছে রেজা বিবি, 1630 সাল। তখনও জোপচার্নক জন্মায়নি, উনি জন্মাচ্ছেন 1632 সালে। তারপর তো 1698 সালে জোপচার্নক মারা যাওয়ার পরের গল্পে আমরা রয়েছি এখন। মানে তাহলে কি জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা জোপচার্নকের নয়? সঙ্গে কলকাতার কোনো সম্পর্কই নেই, কলকাতার কোনো সম্পর্কই নেই। উনি 28 মাস যে এখানে এসেছিলেন, মৃত্যু পরোয়ানা জারি হয়েছিল কবে? 24শে আগস্ট 1690। সেই দিনটাকে কলকাতার জন্মদিন বলে একটা প্রচার হয়ে গেছিল। তিনি এসে আমাদের ভাড়াটে হিসেবে 28 মাস ছিলেন ওই সুতালুটার হুগলি নদীর পাড়ে একটা কুঠিরে। ওর বাইরে বেরোনোর অধিকার তাকে দেওয়া হয়নি। তো সে হয়ে গেল কলকাতার প্রতিষ্ঠাতা। মানে এইরকম আজগুবি সব মিথস আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। আপনিও পড়েছেন, আমিও পড়েছি, সবাই পড়েই বড় হয়েছে। আলটিমেটলি সেখান থেকেই আমাদের যে সত্য ইতিহাসটা প্রতিষ্ঠা করতে হবে, সেইটার জেদ মানে তৈরি হয়। তাহলে প্রতিষ্ঠাতা কি? একটা শহরের কি কোনো প্রতিষ্ঠাতা হতে পারে? আপনি বলতে পারবেন নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতাকে, লন্ডনের প্রতিষ্ঠাতাকে আছে কি কেউ? নেই তো। আছে কোন শহরের? আলেকজান্ড্রিয়ার। আছে কোন শহরে? সেন্ট পিটার্সবার্গ। সেগুলো ডিক্রিট শহর। রাজা বললেন একটা ফাঁকা মাঠে আমাদের ময়দানে ব্রিগেড প্যারেড, আমি ওখানে একটা শহর তৈরি করব। তারপর সেখানে শহর তৈরি হয়েছে। যে জায়গাটা 2500 বছর পুরনো ইতিহাস, মহাভারত রামায়ণ থেকে রয়েছে, সেটাকে আবার প্রতিষ্ঠা কে করবে? গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়। বরং 2500-2000 বছর আগে এটা অনেক বড় শহরে ছিল, মধ্যিখানে সেটা নষ্ট হয়ে যায়। আবার সেটাকে এই 14-15 সেঞ্চুরি থেকে আবার সেটাকে রিভাইভ হয় এবং সেখানেতে, এই যে আমি কেন বলছি, 1608 সালে যখন আমরা জায়গির পেলাম, আমি তো বলতেই পারি লক্ষ্মীকান্ত কলকাতার প্রতিষ্ঠাতা। লক্ষ্মীকান্ত এই প্রথম পাকা রাস্তা, প্রথম দোতলা বাড়ি, আজকে যেটা রাইটার্স বিল্ডিং, তো সেটা তো তার আগে যে ওখানে দোতলা বাড়ি ছিল সেটা লক্ষ্মীকান্তের তৈরি করা। শ্যামরায়ের মন্দির, দুর্গাপুজো হচ্ছে 1610 সাল থেকে, সবকিছু তো লক্ষ্মীকান্তের হাতে তৈরি। দুখানা ক্যাশ ক্রপ, জুট এবং কটন, সেখানে তো উৎপাদন হচ্ছে। 3টে ইউরোপীয় বণিক জাতি ব্যবসা করছে গোবিন্দপুর এবং সুতালুটা পোর্ট থেকে, ইন্টারন্যাশনাল ট্রেডিং হাব সেখানে। তো সেখানে কি করে সেটা মার্শিল্যান্ড হবে আর সেখানে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াবে কি করে? এইসব গল্প গুজবগুলো আমাদের মধ্যে ঢোকানো হয়েছিল। তো এই 1698 সালে বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে বলল ওরা ব্যবসা করছে, আমাদেরও এখানে ফ্যাক্টরি তৈরি করতে দেওয়া হোক। আপনি 1698 যাবেন। আমি না আপনাকে একটু আটকে রাখছি। হুম। আটকে রাখছি এই কারণে, লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় তিনি এই যে এখানকার একটা বিরাট বিরাট একটা জমিদারি পেলেন। 8খানা পরগনা, 8 খানা, হালিশহর থেকে ডায়মন্ড হারবার, 8 টা পরগনা। একদম এই যে 8 টা পরগনা, যেটা পরবর্তীকালে আমাদের 24 পরগনার মধ্যে 24 পরগনার, হ্যাঁ। ঢুকেছিল, হুম, আবার ভাগ হয়ে উত্তর হুম, হুম, দক্ষিণ হুম, হয়েছে। হুম। তো এই 8 টি পরগনা পাচ্ছেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। তার মানে বিশ্বজিতের এই প্রথম প্রশ্নটায় চলে আসি যে সাবর্ণ রায়চৌধুরী পরিবার বলতে, অর্থাৎ আপনাদেরকে আমরা যেভাবে চিনি, সেই পরিবার কিন্তু এইখানে এসে তখন রীতিমতন বসবাস করা শুরু করছেন। বসবাস তখনও কলকাতাতে ঠিক সেইভাবে বসবাস আমরা করছি না, আমরা যাতায়াত করছি। 1608 সালে তো জায়গির পেলাম। হুম, 1610 সালে দুর্গাপুজো শুরু করার হ্যাঁ, প্রস্তুতি হলো। কোথায় হলো? হালিশহরে নয়, কিন্তু আমাদের বাড়ি কিন্তু হালিশহর। কালীঘাটেতে যাতায়াত চলছে। আমাদের ওই রাইটার্স বিল্ডিং এর ওখানেতে কাছারি বাড়ি। হুম, দুর্গাপুজো কিন্তু ঠিক হলো হবে কোথায়? বরিশাতে। এই বরিশা হচ্ছে বসন্ত রায়ের খুব কাছের একটি জায়গা। উনি ওই যশোর থেকে আজকে যেটা বীরেন রায় রোড পূর্ব হুম, এবং হুম, ওইটা দিয়ে উনি আসছেন রায়গড় ফোর্টে, যেখানে ওনাকে হত্যা করে প্রতাপাদিত্য। তো বরিশার ওপর দিয়ে উনি যেতেন এবং বরিশা এমন একটা জায়গা সেই সময় ছিল যেখানে উচ্চবর্ণ হিন্দু, নিম্নবর্ণ হিন্দু, ইসলাম ধর্মী মানুষ, খ্রিস্টান সবাই বসবাস করছেন।
তো লক্ষ্মীকান্ত এবং ওনার স্ত্রী ভগবতী দেবী ঠিক করলেন যে আমরা দুর্গাপুজোটা করব আমরা বড়িশাতে, হালিশহরে নয়। কেন? মানে আম কালী মন্দির হলো কালীঘাটে, দুর্গাপুজো হলো বড়িশাতে, আর রয়েছেন হালিশহরে। এর কারণ কি? এইবার আমরা মানে কি আমাদের এই যে পুরো যে আমাদের যে বিস্তৃতি, আমাদের যে জায়গিরের, তো সেইটা পুরোটাকে নিয়েই আমাদের সবকিছু হবে এইরকম। আমরা কিন্তু তখন বড়িশাতে থাকছি না, অর্থাৎ অস্থায়ী ক্যাম্পে কিছু থাকা হচ্ছে যারা পরিবার সদস্যরা আসছে। তাই জন্যে এই ১৬১০ সালে যেখানে আমাদের সাজের আটচালাতে যেখানে আমাদের দুর্গাপুজো শুরু হচ্ছে, সেখানে কিন্তু কোনো ঠাকুরদালান ছিল না। সেখানে একটা হোগলা পাতা দিয়ে একটা অস্থায়ী ঠাকুরদালান তৈরি করা হতো বা ছিল, যেটা আজও আজকে কংক্রিটের হয়েছে। তো সেইখানেতে কাছারি বাড়ি এবং ওই সামনে নাট মন্দির এবং ওই দুর্গা দালানেতে ১ম দুর্গাপুজো শুরু। এবার এই দুর্গাপুজোর বেশ কিছু মজা আছে। কি মজা? না, এটি হচ্ছে ১ম সপরিবারের দুর্গাপুজো। অর্থাৎ দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের আরাধনা শুরু হলো এই ১৬১০ সালে। অর্থাৎ একটা জয়েন্ট ফ্যামিলি। এইটা তার আগে কিন্তু ছিল না। তার আগে কংসনারায়ণ হোক বা বাংলার বিভিন্ন কোণেতে যে আরো কয়েকটা দুর্গাপুজো হয়েছিল, সেটা কিন্তু দুর্গাকে চণ্ডী রূপে একক রূপে পুজো করা হতো। গুপ্তিপাড়াও কি তাই? সবই তাই। গুপ্তিপাড়া তো তার পরেতে আরো। ১৬১০ তো নয়। তার আগে ১৫৯০ তো কংসনারায়ণ। এই যে সপরিবারের দুর্গাপুজো এবং আরেকটা মজার ব্যাপার আছে যেটা আ মানে খুব বলার বিষয় এটা, সেটা হচ্ছে এই যে কার্তিক, এই কার্তিকটা কি? তার আগে ১৬১০ সালের আগে কোথাও উচ্চবর্ণ হিন্দুরা বা ব্রাহ্মণরা কার্তিকের কোনো পুজো করত না। কার্তিকের পুজো কোথায় হতো? মেদিনীপুরের ট্রাইবাল বেল্ট, এবং সেখানেতে কার্তিক ছিল শ্যামবর্ণ ওয়ারিয়র কিং। কোনো উচ্চবর্ণ হিন্দুরা কিন্তু কার্তিকের পুজো করত না। হঠাৎ দেখা গেল ওই ১৬১০ সালে ওই দুর্গার সঙ্গে ছেলে হিসেবে কার্তিক প্রিন্সলি রূপে চলে এলো। তাহলে এই কার্তিকটা কি? এই কার্তিকটা হচ্ছে লক্ষ্মীকান্ত। ট্রান্সফরমেশন হলো কার্তিকের। মানে বাঙালির দুর্গার সঙ্গে যে কার্তিক আসেন তিনি আসলে কি লক্ষ্মীকান্ত? আসলে তার কারণ তার আগে কার্তিকের তো অন্য রূপ। এই ১ম প্রিন্সলি রূপেতে কার্তিককে আমরা পেলাম এবং তিনি ফর্সা কার্তিক। এবং তার আরাধনা শুরু হলো। এই যে দুর্গার যে রূপটা, এই যে আজকে একচালায় যে রূপটা, এইটা তখন পণ্ডিতগণরা ভাটপাড়াতে ওরা ওদের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনারা তৈরি করেছিলেন। ওই কার্তিকের রূপটা যখন ওনারা ভাবলেন তখন ওনারা লক্ষ্মীকান্তকে সামনে রেখেই জায়গিরদারকে সামনে রেখেই ওটা হয়তো করেছিলেন। আমি আমি আপনাকে কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আমি একটা শুধু রেফারেন্সে হুম। যাচ্ছি। বৃহন্নন্দিকেশ্বর যে পুরাণ, সে পুরাণের যে বর্ণনা রয়েছে, পুজোর যে আখ্যান রয়েছে, সেখানে কিন্তু কার্তিকের পুজো রয়েছে। কিন্তু করতাম না তো। আমরা কি বেশ, করতাম? করতাম না তো। বেশ। করা হলো ওই ছিল বলেই তো এরা বলল করতে পারো তোমরা। তার আগে তো কোনো ইনস্ট্যান্স নেই যেখানে কার্তিকের পুজো ব্রাহ্মণরা করেছে। স্ক্রিপচার্স এ রয়েছে। হুম, স্ক্রিপচার্স এ না থাকলে তাহলে করবোই বা কেন আমরা? স্ক্রিপচার্স এর বাইরে গিয়ে তো আমরা করব না। এবং আমাদের যে পুঁথিতে পুজো হয় সেটা হচ্ছে বিদ্যাপতি রচিত, যিনি বৈষ্ণব মতের হুম, রীতি হুম। তিনি কিন্তু তন্ত্র মতের করেছেন। দুর্গা ভক্তি তরঙ্গিনী, যে মতে আমাদের দুর্গাপুজো হয়। আচ্ছা। এবং একমাত্র পরিবার পৃথিবীর যেখানে ৮ খানা দুর্গাপুজো হয়। বড়িশাতে ৬ টা বাড়িতে, আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝের বাড়ি, কালীকিঙ্কর বাড়ি, বেনাকি বাড়ি, সপ্তমটা হচ্ছে বিরাটি বাড়ি, অষ্টমটা হচ্ছে নিমতা পাঠানপুর বাড়ি। এই ৮ টা বাড়িতে একসঙ্গে দুর্গাপুজো একই নিয়ম রীতি মেনে হচ্ছে। পরবর্তী সময় বিদ্যাধরের আমলেতে ত্রিধারা সঙ্গম এসে সেখানেতে মিশছে শাক্ত, শৈব, বৈষ্ণব। আমি ওই জায়গাগুলো একটু ডিটেইলে, মানে আমরা দুজনে একটু ডিটেইলে যাব। হুম, হুম। আমরা দুর্গাপুজোটাতে স্টিক করব এ কারণে, কারণ দুর্গাপুজোটা একটা ঐতিহাসিক ল্যান্ডমার্ক। একদম। তাই এই ১৬১০ সালে যখন আপনারা দুর্গাপুজো করছেন, আমরা সেই সময় এটাকে ভাবতে পারি কিনা যে এটাই কলকাতায় আপনাদের ১ম অফিসিয়াল ফুটপ্রিন্ট। কারণ ভেবে দেখুন, একটা জায়গা হতে পারে আপনারা বরিশাতে এসে করছেন, বসিরহাট থেকে বরিশাতে আসছেন। কিন্তু বরিশাতে এসে একটা জনপদ, যে জনপদ একটা পিওর আরবান কংগ্লোমারেট, সেখানে দাঁড়িয়ে আপনারা একটা পুজো করা মানে দ্যাট ইজ অ্যান অফিসিয়াল ফুটপ্রিন্ট ১৬১০। ১৬১০ এর আগে আমি বলব এটা দেখুন ১৫৭০ সালে যে লক্ষ্মীকান্ত যে জন্মাচ্ছেন, হুম,
কালীক্ষেত্রে জন্মাচ্ছেন, উনি হুম। বড় হচ্ছেন ওখানে। হুম। তাহলে ফুটপ্রিন্টটা তো আরো আগেই হয়ে আরো গেছে। আগে হয়ে গেছে। হ্যাঁ, আমরা জায়গিরদার হিসেবে ১৬০৮ সালে অ্যাডমিনিস্ট্রেশনটা পাচ্ছি। তার আগে তো ওটা যশোর এস্টেটের আন্ডারে, বসন্ত রায়ের আন্ডারে। হুম, হুম। এবং বসন্ত রায় এই লক্ষ্মীকান্তকে উনি নিয়ে যাচ্ছেন যশোর এস্টেটের মহামন্ত্রী করছেন। উনি প্রতাপাদিত্য, এই ৩ জনে মিলে যশোর এস্টেটকে একদম একটা বিশাল ঐশ্বর্যশালী একটা এস্টেটেতে তৈরি করছেন ওনারা। পরবর্তী সময়ে বসন্ত রায়ের হত্যা, আ লক্ষ্মীকান্ত পদত্যাগ করে আবার ফিরে চলে এলেন কালীঘাট মন্দিরে। তারপরেতে আকবর মানসিংহকে পাঠাচ্ছে, প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ হচ্ছে, প্রতাপকে বন্দী করা হচ্ছে এবং গুরুদক্ষিণা হিসেবে লক্ষ্মীকান্তকে এই ৮ খানা পরগনার জায়গির দিচ্ছেন। ইতিহাসে আমরা প্রতাপাদিত্যকে যতটা পড়ি গ্লোরিফাইড হিসেবে, ততটা কিন্তু আমরা লক্ষ্মীকান্তর কথা জানি না। আপনি যেভাবে আমাদের জানালেন, আমি অন্তত বলছি খুব সমৃদ্ধ হলাম। বিশ্বজিৎও নিশ্চয়ই তাই। আমরা ঠিক এইখান থেকে এবার এগোবো। এখান থেকে এগোতে গিয়ে তাহলে সেই প্রশ্নটাতে ফিরে যাই, যে প্রশ্নটা গত শতাব্দীর ৮-৯ এর দশকে গোটা শহরকে উত্তাল করে তুলেছিল। আমরাও উদ্বেল হয়ে উঠেছিলাম যে কলকাতা জন্ম নিল ৩০০ বছর আগে। এইটা একটা সম্পূর্ণ একটা মিথ, যেটাকে আমাদের মধ্যে কলোনিয়াল হ্যাংওভারের একটা আ নিকৃষ্টতম যদি আমি উদাহরণ বলি, সেটা হচ্ছে এইটা। যেখানেতে একটি ব্রিটিশ মানুষ, যিনি 4th ইউরোপিয়ান কমিউনিটি হিসেবে এখানে একদিন আসছেন। কিভাবে আসছেন? আমি ২৪শে আগস্ট, যেদিনটাকে কলকাতার জন্মদিন বলা হতো, আমি সেই দিনটাতে ফিরে যাচ্ছি। উনি হুগলি কুঠির কুঠিয়াল। এত অসামাজিক কাজকর্ম করেছেন, সেটা রাধারমণ মিত্র ওনার কলকাতা আ দর্পণ বইতে হুম। পরিষ্কারভাবে ১২৯ নম্বর পাতায় রয়েছে, দেখতে পাবেন। মুঘল সেনাপতি ওনার মৃত্যু পরোয়ানা জারি করছে ওই ২৪শে আগস্ট, এবং সৈন্যরা তাকে তাড়া করেছে। বর্ষাকাল, আগস্ট মাস, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওনার কাছে খবর এলো যে মুঘল সেনারা আসছে তোমাকে হত্যা করতে। ও সঙ্গে, সঙ্গে কয়েকটা ছিপ নৌকো নিয়ে কয়েকজন চেলাচামুন্ডাকে নিয়ে দক্ষিণের দিকে ভেসে পড়ল, পালাচ্ছে। পেছনে সেনারা তাড়া করেছে। করতে আস্তে, আস্তে এসে বাগবাজারে, অর্থাৎ সুতালুটার ঘাটে দুপুর ৩:২০ উনি নামছেন এখানে। এই ভেবে নামছেন যে সাবর্ণদের এখানে যদি আমরা নামি, যদি ওকে যদি তাহলে মুঘল সেনারা আর এখানে নামবে না, আসবে না এখানেতে। এবং যেহেতু একটা গুরুত্ব, বন্ধুত্ব একদম রয়েছে। বন্ধুত্ব রয়েছে ওরা। এবং যখন এখানেতে এসে নামলো, সেনারা দেখলো যে সাবর্ণদের জায়গিরে নেমে গেছে, ওরা ফিরে চলে গেল। এইবার এই যে নামলো, তখন জায়গিরদার হচ্ছে বিদ্যাধর রায়চৌধুরী। এবার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে কাকুতি মিনতি করলো যোগচার্ণক, যে আমাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হোক, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। এবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার প্রথম থেকে স্পিরিচুয়াল ফ্যামিলি। হত্যাকাণ্ড হোক, কাউকে মেরে ফেলুক, এটা তো আমরা কোনোদিনই চাইনি। তো বলে ঠিক আছে, তুমি ওই, বলা বাহুল্য সেই সময় এই লোকটা সিফিলিস রোগে আক্রান্ত। যাই হোক, তাকে বলা হলো যে ওই বাগবাজ যেখানে তুমি নোঙর করেছো, ওখানেই তুমি কোনো কুটির করে তুমি থাকো, কিন্তু ওর বাইরে তুমি বেরোতে পারবে না এবং তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। তাহলে সেই লোকটা কি করে কলকাতার প্রতিষ্ঠাতা হয়ে গেল, যখন তার আশেপাশে আরো ১,০০০ মানুষ, ব্যবসা বাণিজ্য সবকিছু হচ্ছে। সঙ্গে স্পেশালিস্ট, আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষী রায়চৌধুরী। গত আধ ঘন্টা ধরে, মানে ৪০ মিনিট ধরে আমাদের মুগ্ধ করে রেখেছেন। প্রশ্ন আমরা মাঝে মাঝে করছি বটে, আপনারা তো এখনো কেউ প্রশ্নই করছেন না। বিভিন্ন জন ফেসবুকে কমেন্ট করছেন, আপনাদের মুগ্ধতার কথাগুলো আপনারা জানাচ্ছেন। যেমন আমরাও মুগ্ধ হয়ে রয়েছি ওনার কথনে এবং যেভাবে ইতিহাসের চর্চাটা উনি করে আসছেন। যেখানে আপনি ছিলেন যে জব চার্নক পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলেন যখন, তখন তিনি যথেষ্ট অসুস্থ। আপনাদের পরিবারের মধ্যে যে স্পিরিচুয়ালিটি ছিল, একটা নোবেল জায়গা ছিল, সেই জায়গা থেকে কারোর মৃত্যু আপনারা চাননি। অতএব আপনারা অ্যাসাইলাম দিলেন। এবং পরিষ্কারভাবে তাকে বলা হলো যে তুমি ওই পণ্য কুটিরের আশেপাশের বাইরে তুমি কিন্তু আর বাইরে বেরোতে পারবে না, ওখানেই তোমায় থাকতে হবে। এবং ২৮ মাস উনি বেঁচে ছিলেন। তারপর ওই সিফিলিস রোগেতেই উনি মারা গেলেন ১০ই জানুয়ারি ১৬৯৩ সালে।
তাহলে এই মানুষটার সঙ্গে কলকাতা তৈরির, কলকাতা প্রতিষ্ঠা যেটা আগে থেকেই ছিল সেটা প্রতিষ্ঠা হতে তো পারে না। একজন ভাড়াটে, আমার বাড়িতে একজন ভাড়াটে এলো, সে কয়েক মাস রইলো, সে আমার বাড়ির মালিক হয়ে গেল বা বাড়িটাকে তৈরি করে ফেললো। এরকম একটা আজগুবি গল্প এতদিন ধরে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু সত্য ইতিহাসের সন্ধানটা শুরু করি। বা আমিও এই যে ইতিহাসের মধ্যে এত ডুবে গেছি বা এটা নিয়ে কাজ করা, আমারও কিন্তু সেই জেদ থেকে। আমার জীবনের একটাই মিশন ছিল, এই যোগচান্ডক নামটা ইতিহাস থেকে মুছে দিতে হবে। এবং সেটা সেই কলকাতা জন্মদিন মামলা দিয়ে না, করতে আমরা পেরেছি। ওই আসবো, সময় তাতে থেকে, আমরা আসবো। ওই হ্যাঁ। সময়টা থেকে আপনার কথাও আমরা শুনতে আরম্ভ করি, এবং হুম যে হুম। মামলা আপনারা করেছেন, খুব স্বাভাবিক একটা কাউন্টার ওয়েভ তৈরি হয়েছিল একদম বাঙালি মননে। একদম। আমরা ওই জায়গাটাতে যাব, যে মামলা করার যথেষ্ট তথ্য আপনাদের ছিল, সেটা বুঝতে পারছি। মামলাতে আসার আগে একটা প্রশ্ন আমরা হুম, মিস করে গেছি, স্কিপ করে। ফোর্ট উইলিয়াম তৈরি করার বেশ, আপনাদের হ্যাঁ, সে অনুমতি এবং গল্পটা। কিভাবে ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে? সালটা 1756। আলিবর্দী খান মৃত্যুশয্যায়। উনি মনে স্থির করেই ফেলেছিলেন যে মেয়ের ঘরের নাতি সিরাজকে নবাব করবেন। সিরাজকে নবাব করলেন, সেই নিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে গন্ডগোল, হোয়াট এভার। এইবার 1698 সালের গল্পটা এখানে আমরা মিস করে যাচ্ছি, দর্শকরা একটুখানি বুঝতে অসুবিধে হবে। ওই যোগচান্দ্র মারা গেল, তো তারপর তার ওই বড় মেয়ে মারিয়ার হাজব্যান্ড চার্লস আয়ার এসে বিদ্যাধরকে বললো আমরা এখানে ট্রেডিং পোস্ট করতে চাই। বিধাতা রায়চৌধুরী বলল, খুব ভালো কথা, অন্যরা রয়েছে, ব্রিটিশরাও করুক, তাতে তো এখানকার মানুষদেরই তো ব্যবসা বাণিজ্য বাড়বে। বলল না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অনুযায়ী উই নিড মোনোপলি রাইটস অ্যান্ড ইউ হ্যাভ টু কিক আউট দ্য আদার ইউরোপিয়ানস ফ্রম হিয়ার। আর নেটিভরাও আমাদের ছাড়া অন্য কাউকে মাল বেচতে পারবে না। তো বিদ্যাধর রায়চৌধুরী বলল, নমস্কার ভাই, আসুন, এই অনৈতিক কাজ আমার দ্বারা হবে না। যারা 100 বছর ধরে আমার প্রজা রয়েছে, যারা এখানে থাকছে, ব্যবসা মানে আমি তাদের বার করে দিয়ে তোমাকে সুযোগ সুবিধা করে দেবো, এটা আমার পক্ষে সম্ভব না। মিলেমিশে ব্যবসা করতে পারলে করো, তোমার চাটার কি আছে, এটা তো আমার জেনে লাভ নেই। তো এই কথাটা তো পছন্দ হলো না। তখন কি করলেন, উনি একজন দূতকে দিল্লিতে পাঠিয়ে ঔরঙ্গজেবের দরবারের কোনো একজন মন্ত্রী সন্ত্রীর কাছ থেকে 16,000 টাকা নজরানা দিয়ে একটি ফরমান বার করিয়ে নিয়ে এলেন, যে ফরমানে বাংলার সকল জায়গিরদারদের বলা হচ্ছে তারা যেন ব্রিটিশদের সব রকম হেল্প করে। এবার ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল, উনি তৎক্ষণাৎ ওনার নাতি আজিম উসমান, যিনি বাংলার সুবেদার, ওকে বললেন যে বিদ্যাধরের কাছে নোট পাঠাও যেন ওই ফরমান মানা না হয়। এবার অনেকে ইতিহাসবিদ বলে থাকেন ওই 16,000 টাকাটা হয়তো আজিম উসমানই নিয়েছিল, হোয়াট এভার, কেউ একজন নিয়েছিল, না হলে ফরমানটা বেরোলো কোথা থেকে। তো এবার যখন বিদ্যাধর রায়চৌধুরীর কাছে ওই এটা এলো যে সম্রাট পাঠিয়েছে যে ওইটা মানা যাবে না, তখন কি করা হবে? একদিকে ওরা ফরমান দেখাবে, একদিকে সিক্রেট নির্দেশ এসছে। তখন হালি শহরে একটা আমাদের গোপন বৈঠক হয়, সেখানে ঠিক হয় যে এমনভাবে একটা দলিল তৈরি করা হবে, ব্রিটিশদের চোখে ধুলো দেওয়া হবে। কেমন ধুলো? না, কলকাতা, সুতালুটা, গোবিন্দপুর, এই 3টে জনপদের প্রজাস্বত্ব দেওয়া হবে। এই যে একটা আমাদের কলকাতা বিক্রি হয়ে গেল, এ হয়ে গেল না, গল্পগুলো ধোপে টেকে না। তার কারণ হচ্ছে আমার কাছে জমিদারি সত্ত্ব নেই, হাউ ক্যান আই সেল দেম? আমি দিতে পারি প্রজাস্বত্ব, মানে এই জায়গাতে তোমরা ব্যবসা বাণিজ্য কত, ট্রেডিং রাইটস, রাইট টু রেন্ট, লিজ। তো সেইটা দেওয়া হবে, কিন্তু সেখানে কোনো জমিদাররা সই করবে না। প্রশ্নটা ছিল একটু আগে, কারা সই করেছিল? না, বিদ্যাধর রায়চৌধুরী সই করেনি, তার ছেলে সই করেছে। বাবা বেঁচে থাকতে ছেলে সই করছে, তার কোনো ভ্যালিডিটি নেই। এবং দুজন নাবালক, একজন মনোহর দেব, একজন প্রাণ, একজন 3 বছর বয়স, একজন 17 বছর বয়স, অ্যাকর্ডিং টু আওয়ার জিনিওলজি, তাদের সই দেখা যাচ্ছে বা রয়েছে সেখানেতে। অর্থাৎ একটা চোখে ধুলো দেওয়ার ব্যবস্থা করা হলো। এবং 1300 টাকা বার্ষিক খাজনা। এটা 1300 টাকায় বিক্রি নয়, ওয়ান টাইম নয়, 1757 সাল পর্যন্ত তার প্রত্যেক বছর ট্যাক্স দিয়ে গেছে আমাদের। তার বিক্রি হয়ে গেলে তাহলে তার পরের বছর টাকা দিয়েছে কেন? 3টে জায়গা, আলিপুর, সুতানুটি বা সুতানুটা, সুতালুটা মানে বাগবাজার, হ্যাঁ, তারপর হচ্ছে কলিকাতা, চৌরঙ্গি এইটা, হ্যাঁ, তারপর হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর হচ্ছে খিদিরপুর থেকে ভবানীপুর, ওই লম্বা ট্র্যাকটা। আচ্ছা, বেশ। তো এই 3টে প্রজাস্বত্ব দেওয়া হবে, ঠিক আছে, খুব ভালো, এইভাবে একটা এ হলো। এইবার নিশ্চয়ই ওই মাইনররা নিশ্চয়ই ওদের সামনে সই করবে না, এটা তো হতে পারে না, ওরা তো বোকা নয়।
কি করা হলো, হালি শহরে জিনিসটা সম্পাদনা করা হলো, বরিশাতে ডাকা হলো চালসায়ারকে ওই সাঁঝের আটচালাতে। 1698 সালের 10ই নভেম্বর এইটা হ্যান্ড ওভার হলো এবং 1300 টাকা প্রথম খাজনাটা নেওয়া হলো তাদের কাছ থেকে। তাহলে কলকাতা বিক্রি হয়নি প্রথম কথা। 1300 টাকার গল্প তো আরো অনেকে লিখেছেন, বিভিন্ন রাইটাররা। এত গরিব হয়ে গেল সাবর্ণরা যে ইংরেজদের কাছে মাত্র 1300 টাকায় বেছে দিল। সেই বছর আমাদের আয় ছিল 12 লক্ষ টাকা সেই সময়। প্রজাসত্ব দিলেন। একদম। প্রজাসত্ব মানে কি? প্রজাসত্ব মানে তুমি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারো। আমি ইনভ্যালিড দলিলের কথাটা পাশে রেখে দিলাম, প্রজাসত্ব দেওয়া হলো। দেওয়া হলো। তুমি এখানে লিজ দেওয়া ব্যবসা হলো। বাণিজ্য, লিজ, তুমি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারো, আমার প্রজাদের কাজে লাগাতে পারো। ওই ক্লজটা কি ছিল যে আর্মেনিয়ান, পর্তুগিজ এই তিনটে যে আরেকটা যারা কারা ছিল যেন? তারা যেমন আছে তারা থাকবে, থাকবে। তারা থাকবে, তাদের বেশ। সঙ্গে এর মধ্যে কোনো সম্পর্ক নেই। এই তিনটে এবার ওরা বুঝে নেবে ওদের সঙ্গে এইরকম। এইবার এই 1656 সালে এবার চলে এলাম, 1698 সে 1756 সালে আমরা চলে এলাম। সিরাজ নবাব হলো। সিরাজ প্রথম যেটা বললো সেটা হচ্ছে বোথ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনকে বললো ফর্টিফিকেশন বন্ধ করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় ফর্টিফাই করছে ওল্ড ফোর্ট, অর্থাৎ জিপিও আজকে যেটা, সেখানেতে ওরা ফর্টিফাই করছিল। জিপিও থেকে ওই যে সুড়ঙ্গ পাওয়া গেছে, এই সবগুলো তো আমরা জানি। চন্দননগরে ফ্রেঞ্চরা বন্ধ করে দিল, কথা শুনলো, এখানেতে কথা শুনলো না, উনি সৈন্য সামন্ত নিয়ে এলেন, সব ভেঙে চুরে দিলেন, আলীনগর ওই হলওয়েলের গল্প এইসব হলো, উনি ফিরে চলে গেলেন। এবার রবার্ট ক্লাইভ ম্যাড্রাস থেকে, ফোর্ট সেন্ট জর্জ থেকে এখানে এলেন কি অবস্থা দেখবার জন্য। এইবার এখানেতে পলাশির ষড়যন্ত্র যাকে আমরা বলি, সেই ষড়যন্ত্রটা তৈরি হচ্ছে। এই ষড়যন্ত্রটাতে জগৎ শেঠের কোনো একটি বাড়িতেই ষড়যন্ত্রটা রচিত হচ্ছে। সেখানেতে একদিকে টেবিলে বসছে রবার্ট ক্লাইভ, আর এই পাশেতে বসছে হচ্ছে নবকৃষ্ণদেব, কৃষ্ণচন্দ্র রায়, উমিচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ। এদের মধ্যে চুক্তি হচ্ছে এবং রবার্ট ক্লাইভের মাথায় নবকৃষ্ণদেব এইটা ঢোকালেন যে বাংলা প্রভিন্স বা বাংলা সুবা হচ্ছে দ্য মোস্ট প্রসপারাস ল্যান্ড অফ ইন্ডিয়া সেই সময়। তুমি যদি এইখানেতে সিরাজকে যদি হটিয়ে যদি এটা দখল করতে পারো, তাহলে এখান থেকে যে রেভিনিউ তুমি পাবে না, সেটা দিয়ে সারা ভারতবর্ষে তুমি যুদ্ধ করতে পারবে, ভারতবর্ষকে সহজেই তুমি দখল করতে পারবে। ইজ ইট ডকুমেন্টেড? একদম, একদম। এবং এই যে গল্পটা হলো, এইটার পর ঘাসটি বেগম, শৌকত জাং এবং মীর জাফরকে বোরে হিসেবে রাখা হলো, তাদের টোপ দেওয়া হলো বিভিন্ন। তারপর 23শে জুন যুদ্ধ হচ্ছে, তারপর কদিন বাদে সিরাজকে মিরান হত্যা করছে, মীর জাফরকে পাপেট রুলার হিসেবে বসানো হলো। বাংলার কোষাগার লুট হলো এবং এই লুটের কথা আমি বললে অনেকেই করবে না, যাই হোক, একদম পরিষ্কার দ্য কর্পোরেশন দ্যাট রুল দ্য ওয়ার্ল্ড, ইংল্যান্ড থেকে লেখা বইতে পরিষ্কার লেখা রয়েছে নবকৃষ্ণদেব 8 কোটি টাকা লুট করলেন ওখান থেকে এবং শোভাবাজার রাজবাড়ি তৈরি করলেন। এটা আমার কথা না, আমি তো বলবোই, আমি বলবো 8 কেন, আরো 20 কোটি টাকা লুট করেছে। আমার কথা, নবকৃষ্ণদেব, দেব পরিবার, সাবর্ণ পরিবার যে অ্যান্টি পরিবার, এটা সারা পৃথিবীর মানুষ জানে, বিভিন্ন ঘটনা আছে, সেটা আবার আলাদা গল্প, হোয়াট এভার, বাট ডকুমেন্টেড। আমি একদম দ্য কর্পোরেশন দ্যাট রুল দ্য ওয়ার্ল্ড, একদম লন্ডন থেকে প্রকাশিত বইয়ের পরিষ্কারভাবে লেখা রয়েছে। এইবার মীর জাফর যেটা করলো, আমি কেন পলাশী ষড়যন্ত্রটা নিয়ে আসছি, এটা ডিরেক্টলি শুধু যে সিরাজের পতন হলো তা নয়, সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পতন ঘটালো নবকৃষ্ণদেব। মীর জাফরকে দিয়ে 24 পরগনাটা, যার একটা পরগনা আমাদের, রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দেওয়া হলো 1757। কি করে? এটা কি বাংলার নবাবের হাতে ছিল? হ্যাঁ, মানে ল্যান্ডটা? ল্যান্ডটা তো বাংলার নবাবের হাতে তখন, আচ্ছা। উপহার দিয়ে দিল। তাহলে সিরাজের পতন তো হয়েই গেছে, সাবর্ণ রায় চৌধুরী পরিবারের হাত থেকেও জায়গিরদারি বা অ্যাডমিনিস্ট্রেশন চলে গেল। তাহলে 1608 থেকে 1757, এই 150 বছর ব্রিটিশদের আগে আমরা ছিলাম এই 8টা পরগনা জায়গিরদার বা অ্যাডমিনিস্ট্রেটর।
তাহলে পলাশীর ষড়যন্ত্রটা এই জন্য ইম্পর্টেন্ট, ওটা সিরাজের ঘটনা, সেটা তো রয়েছেই। এই ঘটনাটা শুধু সিরাজের পতন নয়, সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরও পতন, যেটাকে ফ্যাসিলিটেট করেছিল নবকৃষ্ণদেব অ্যান্ড হিজ কোম্পানি। মানে এই যে ইতিহাসটা এমন একটা পর্যায়, এবং এই জায়গায় যে 1757 সাল থেকে আজ অবধি আপনি কিন্তু যোগচার্যকে তৈরি না করলে তার আগের ইতিহাসটাকে তো ডকুমেন্ট যেগুলো ছিল, সনাতন ঘোষাল বলুন, আমাদের লালমোহন বিদ্যানিধির এইসব বইগুলো সবগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, রাখা হয়নি। ওই যোগচার্যক 1690 সালে এসে কলকাতা তৈরি করলেন, এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, যেটার এগেনস্টে আমাদের লড়াই ছিল। একেবারে আপনি যখন বলছিলেন তখন শোভাবাজার রাজবাড়ির প্রসঙ্গ আনলেন, আপনাদের সঙ্গে সেই সম্পর্কটা কেমন? এই দেব পরিবার, এরা, আমরাও যেমন কানাউজ থেকে এসছি, এরাও কিন্তু এসছে তেলেঙ্গানা থেকে। তেলেঙ্গানাতে ওয়াদিয়ার বলে একটা জায়গা রয়েছে, সম্ভবত তখন, এখন কর্ণাটকের মধ্যে সেটা। তো সেখানকার মুন্সি হিসেবে কাজ করতেন এই দেব পরিবারের কোনো একজন পূর্বপুরুষ। তো সেখানে কিছু অনিয়ম বেনিয়ম করবার জন্য তাদের পুরো পরিবারকে ওই ওয়াদিয়ার থেকে বের করে দেওয়া হয়। তারা চলে আসে বেনারস, বেনারস থেকে চলে আসে বাংলায়, এবং এখানে এসে মুদিখানার হোলসেল ব্যবসা শুরু করে। এবং নবকৃষ্ণদেব খুবই মানে ইয়ং বয়সে পড়াশুনো জানা, প্রচুর পণ্ডিত মানুষ ছিলেন, এবং উনি ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান শেখাচ্ছেন। এই নবকৃষ্ণদেবের ঠাকুরদা হচ্ছেন রূপকিনী দেব, তিনি আমাদের এমপ্লয় ছিলেন, আমাদের নায়েব ছিলেন, ভালো মানুষ ছিলেন, নো ডাউট। তার ছেলে রামচরণ দেব আবার বেনিয়ম অনিয়মের দায় ধরা পড়ে বরখাস্ত হয়েছিলেন। এখান থেকেই হয়তো আমার মনে হয় নবকৃষ্ণদেবের মনেতে আমাদের পরিবারের এগেনস্টে একটা শত্রুতা তৈরি হয়, এবং নবকৃষ্ণদেব পরবর্তী সময় সুযোগ পেয়ে সেইটার প্রতিশোধ নিয়েছেন। তো এই যে শোভাবাজার, এবং আমরা যদি প্রো মুঘল হয়, ওরা হচ্ছে প্রো ব্রিটিশ, সেই সময় যে অবস্থাটা ছিল। তো এই যে ওই লুটের কথা বলা হয়েছে, তো সেই টাকা দিয়েই ওই বছর শোভাবাজার রাজবাড়ি তৈরি হচ্ছে, দুর্গাপুজো শুরু হচ্ছে, রবার্ট ক্লাইভ দুর্গাপুজো উদ্বোধন করছেন, এবং এটা নিয়ে প্রচুর মানুষ লিখেছেন, প্রচুর মানুষ আমরা আমরা জানেন। ওই দিকটায় যাচ্ছি না, আমরা যাচ্ছিলাম আমরা আপনাদের দিকটাতে একটু একদম। থাকি আগ্রহের সঙ্গে। এই কারণে আমরা যেটা খুব ইন্টারেস্টিং লাগছে যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় 8টা পরগনার জাগিরদার পেয়েছেন, মানে তার ল্যান্ডের অধিকারটা তার ছিল। তখন ল্যান্ডের অধিকার নয়, অ্যাডমিনিস্ট্রেটর জায়গির দ্বারা ল্যান্ডের অধিকার থাকতো না, এম্পারার থাকতো। তাহলে আচ্ছা, তখন মুঘল আহ, সম্রাট। জাহাঙ্গীর, হুম পরবর্তী সময় শাহজাহান, ঔরঙ্গজেব, হুম যারা যারা আসছে তারা হচ্ছে। এরপরেতে মুর্শিদ কুলির খানের সময় থেকে আহ, বাংলা আলাদা একটা ডমিনিয়ন হিসেবে, কিন্তু মুঘল সম্রাটের আন্ডে, কারণ সেখানে কয়েন্স গুলো তো মুঘল কয়েন্সই হুম চলছে আমাদের, হুম এখানে তো বাংলার তো কয়েন্স মিন্ট হচ্ছে না। বেশ বেশ। যেমন আজকে আমাদের অনেক জায়গাগুলো রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, আসামে কিছু কিছু জায়গা রয়েছে, বা জিটিএ রয়েছে, এর মধ্যে আলাদা একটা স্বশাসন। তাহলে বাংলাও ছিল ওরকম একটা স্বশাসনের জায়গা। তাহলে বাংলার যিনি নবাব হচ্ছেন মুর্শিদ কুলি খান, পরবর্তী সময় আলিবর্দি, সিরাজ, বা মির্জাফর, মীর জাফর, মীর কাসিম, তারা হচ্ছে জমির মালিক। তার জমির মালিক তারা। জমির মালিক তারা, বেশ সেই জন্যই তো তারা উপহারটা দিয়ে দিতে পারলো। বেশ। এদিকে প্রজাস্বত্ব আপনারা দিয়ে বসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেটা তো হচ্ছে, তুমি আমি যখন আমার অধীনে রয়েছে আমি হুম প্রজাস্বত্ব দিতে পারি, বেশ প্রজাস্বত্ব তুমি ব্যবসা বাণিজ্য করতেই পারো। বেশ। তাহলে আগে প্রজাস্বত্ব দিয়ে দিয়েছেন, 1757-তে জায়গিরটাও প্রজাস্বত্ব দিয়ে দেওয়া মানে তো অধিকার দিয়ে দেওয়া নয়, নয়, তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো, বাড়িটা তো আমার, লাইসেন্সটা দিয়েছেন। লাইসেন্স দিয়েছি। আর 1757-তে আপনার জায়গিরটাও গেল। 1757-তে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা আমাদের হাত থেকে চলে গেল ব্রিটিশদের হাতে। বেশ। এইবার বিশ্বজিতের এই প্রশ্নটাতে হুম। চলে আসি। ফোর্ট উইলিয়াম তৈরি। ওই যে প্রথম ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে, ওল্ড ফোর্ট যেটা, তারপরেতে যখন 1757 সালেতে যখন ওরা পাপেট রুলার হলো, পরবর্তী সময় ব্যাটল অফ বক্সারের পরেতে পুরো একদম ক্ষমতাতেই চলে এলো, তারপর আস্তে আস্তে ফোর্ট উইলিয়াম বাড়লো, তৈরি হলো, এবং পুরনো যে আমাদের কাছারি বাড়ি ছিল সেটাকে ডেমলিশ করে দিয়ে আজকে রাইটার্স বিল্ডিং তৈরি হলো 1777-এ।
পর এই আচ্ছা, ঘটনাগুলো ঘটতে 1756 যখন সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করছেন, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা এখানে ছিল। আমি যদি বলি এখানে যে ওরা ফোর্টটা নির্মাণ করে যাচ্ছে, তোমার কথা শুনছে না, সেই খবরটা আমরাই দিয়েছিলাম সিরাজকে। আমরাই তো তার আন্ডারে, তার এজেন্ট তো আমরা। তো এখানেতে তো আমি তার সঙ্গে যোগাযোগ, এবং সিরাজ আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সিরাজ কেন, আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান সবাই ছিলেন। সাবর্ণ রায়চৌধুরী পরিবার এমনই একটা পরিবার যে তাকে মানে সবাই সঙ্গে করে নিয়ে তার বন্ধুত্ব বা তার সঙ্গে থাকতে চায়, মানে এমন একটা সেই সমস্ত ব্যক্তিত্বদের যে কার্যকলাপ, সেই পড়াশুনো, গ্রেস, জ্ঞান সেই আছে, এটা ছিল। আচ্ছা, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুরুষদের কথা আমরা অনেকে জানি। সেখানে কি গুণী বা কৃতী মহিলাদের কথা তো আমরা জানি না? ভীষণভাবে আমাদের এইটা একটা মানে খুব আমি গর্বের সঙ্গে বলতে পারি যে অনেক বনেদি পরিবারেতে দেখা যায় যে মহিলাদের পর্দানাসীন করে রাখা হতো। আমাদের পরিবারে গৃহবধূরা, মেয়েরা নয় কিন্তু, বরং গৃহবধূরাই সবকিছু অন্দরমহল, পুজো অর্চনা সবকিছু চালাতো। আমি আগেই বলেছি দুর্গাপুজোটা কিন্তু শুরু করেছে ভগবতী দেবী। কালী মায়ের সতীর অংশ কাকে মা কালী দেখা দিলেন? জিয়া গঙ্গোপাধ্যায়কে দেননি, যিনি কামদেব ব্রহ্মচারী হবেন, ভারত বিখ্যাত সাধু, যিনি আমাদের মানসিংহের গুরুদেব, হুম। তাকে দেয়নি কিন্তু দর্শন। দিয়েছে কাকে? আমাদের বউ মাকে, পদ্মাবতী দেবীকে। তো আমাদের পরিবারেতে এই যে মহিলারা, প্রতিটা জেনারেশনে দেখা যাচ্ছে এই মহিলাদের ভীষণ, এই টোটাল ফ্যামিলিকে দেখা, এবং প্রজাদের মধ্যে একটা সৌহার্দ্যবোধ বা উৎসব অর্চনা, যেগুলো আমাদের পূজা অর্চনা, এত মন্দির তৈরি, 65টা মন্দির তৈরি করেছি আমরা। তো এই সমস্ত কিন্তু কিন্তু সবকিছু ডিসিশন মেকিং এ বাড়ির মহিলারা, গৃহবধূরা, মেয়েরা নয় কিন্তু, গৃহবধূদের, আমাদের সেই জায়গাটা আমাদের গৃহবধূদের দেওয়া হয়েছে। আমি আজকে আমার গিন্নির কথা বলতে পারি। আজকে আমাদের বাড়ির দুর্গাপুজো পুরো ডিসিশন মেকিং ও, আমি নই কিন্তু। আমি হয়তো দোকান বাজার ওইসবগুলো দেখছি বা অন্যরা দেখছে আমার সঙ্গে যারা রয়েছে, কিন্তু ভোগ রান্না কি হবে, ঠাকুরের কখন কি হবে, এভরিথিং গোস টু মাই ওয়াইফ। মানে সেই ধারাটা কিন্তু একইভাবে চলছে। এটা ন্যাচারালি, এটা আমাকে দিতে হচ্ছে সেটা নয়, ন্যাচারালি দে টেক আপ অল দিস থিংস। এটা আপনাদের মানে পারিবারিক হেরিটেজ বলা যায়। একদম। আমরা এইখান থেকে 1757 কোথাও কলকাতার সঙ্গে, কলকাতা শহরের চলার সঙ্গে সাবর্ণ রায়চৌধুরীদের একটা বিচ্ছেদ ঘটছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিচ্ছেদ অ্যাডমিনিস্ট্রেটিভ ঘটছে, বিচ্ছেদ কিন্তু ঘটছে। কর্মকাণ্ডের বিচ্ছেদ ঘটছে না। কারণ সেই সময় আমরা কলকাতাতে ভীষণভাবে চলে এসেছি। তার আমাদের 1650 থেকে, লক্ষ্মীকান্ত মারা যাচ্ছে 1649, 1650 থেকে 1716 পর্যন্ত, এই 66 বছর নিমতা বিরাটি হচ্ছে আমাদের ক্যাপিটাল। তারপর 1716 থেকে 1757 শেষ বছরগুলো বরিশা হচ্ছে আমাদের ক্যাপিটাল। হুম। এতগুলো দুর্গাপুজো হচ্ছে, সবকিছু কলকাতার, সবকিছুর মধ্যে আমরা, আমাদের বাদ দিয়ে কলকাতায় কোনো কিছু হয়নি। প্রথম পাকা রাস্তাই হোক, প্রথম দোতলা বাড়িই হোক, প্রথম দুর্গাপুজোই হোক, প্রথম আহ আমাদের দোল উৎসবই হোক, সমস্ত কিছু সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাত ধরে হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের তৈরির পেছনে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ওই রাজীব লোচন রায়চৌধুরী, যিনি কালীঘাটের মন্দির সম্পন্ন করছেন, তিনি বিশাল অর্থ উনি দিয়েছিলেন, যেটা দিয়ে উইলিয়াম মেন্ডিকের হাতে কিন্তু তখন টাকা ছিল না ওটা তৈরি করবার জন্য। 1833-এ রাজীব লোচন একটা ভীষণ নিজে দিচ্ছেন এবং অন্যদের থেকে তুলে ডোনেট করছেন, যেটা দিয়ে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। তাই যদি হয় তাহলে মানে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো ছিল, কারণ উইলিয়াম বেন্টিংকে আপনারা এতটা সাহায্য করছেন। আমরা ওর সাহায্য করছি, আমরা তো কারোর এগেনস্টে তো ওরকম আমরা গিয়ে কিছু করছি না। আমরা সাহায্য করছি কি, ক্যালকাটা মেডিকেল কলেজ হলে কার সুবিধে হবে? আমার মানুষের সুবিধে হবে তো, এটা তো ব্রিটিশদের তো সুবিধার জন্য আমরা করছি না। নিশ্চয়ই। আমাদের যেমন বিদ্যাসাগর মহাশয়, বিদ্যাসাগর ছিলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। 1856 সালে উনি বরিশা হাই স্কুল দ্বার উদ্ঘাটন করছেন।
তাহলে 1856 সালে আমরা স্কুল তৈরি করেছি, তার আগেই স্কুলটা তৈরি হয়েছে। তখন আমাদের ঠাকুর দালানগুলোতে স্কুলটা বিভিন্ন ক্লাস হতো, বড় বাড়ি, বেনাকি বাড়ি, কালকিঙ্কর বাড়ি, আটচালা বাড়ি, এক একটা ক্লাস এক একটা ঠাকুর দালানে হচ্ছে আমাদের। সেই করতে করতে সূর্যকুমার রায়চৌধুরী ওই আজকে বরিশা চৌরাস্তার মুখে ওই অত বড় জমি উনি দিলেন, স্কুল বিল্ডিং তৈরি হলো, বিদ্যাসাগর মহাশয় এসে সেটা উদ্বোধন করলেন সেই 1856 সালে, যে বছর বিধবা বিবাহ আইন প্রচলন হয়েছিল। 1917 সালে বরিশা গার্লস হাই স্কুল আমাদের হাতে তৈরি। 1904 সাল 56টা বই নিয়ে বেনাকি বাড়িতে তৈরি হয়েছিল স্টার লাইব্রেরি, আজকে যেটা বরিশা পাঠাগার। আমাদের হাতে এতগুলো আপনি এত স্কুল। জামকাটে কেন যাচ্ছেন? আপনি 1757 থেকে কন্টিনিউটিতে একটু আসুন। মানে আমরা খুব আগ্রহের সঙ্গে শুনতে হ্যাঁ, চাইছি তাই। 1757 সালের পর মাঝখানে আমরা আমি কিন্তু আবার ওই পাথুরে ঘাটার জমিদার বাড়ির সঙ্গে আপনাদের সম্পর্কটা কি ছিল আসবো সেটাও শুনি। আসবো 1757 সালের পর আমরা পকেটসে চলে এলাম। আমাদের তো আর জায়গিরদারি হুম। অ্যাডমিনিস্ট্রেশন রইল না, আমরা আমাদের মতন ভাবে থাকতে শুরু করলাম। আমাদের যে মন্দির আছে সেগুলো আমরা যেমন দেখছি এ করছি। এবং আমি এই কথাগুলো, স্কুলের কথা, ক্যালকাটা মেডিকেল কলেজের কথা কেন তুললাম, আমাদের সামাজিক অবদানটা কোথায়? আগে আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা সেখানটাকে ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি গড়ে তুলেছি সেই জায়গাটাকে। আমাদের যখন অ্যাডমিনিস্ট্রেশন চলে গেল, যখন আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা কিভাবে মানুষের সেবা করেছি? সাবর্ণ রায়চৌধুরী পরিবার এইগুলো আমরা করেছি মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, বাঙালি সমাজের জন্য, কলকাতাবাসীর জন্য। সেই কাজে কিন্তু আমাদের কোনো গড়িমসি বা কোথাও ল্যাগ হয়নি, আমরা কিন্তু এটা কন্টিনিউ করে গেছি। এবং আজকে আপনি এই যে গানগুলো, এই যে প্রণব রায়ের বিভিন্ন গান আমরা শুনি, সে প্রণব রায় আমাদের পরিবার, যার হাত ধরে বাংলা আধুনিক গান তৈরি হয়েছে। তাহলে এভরিথিং ফার্স্ট স্টার্টস ফ্রম সামহাউ ফ্রম সাবর্ণ ফ্যামিলি, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। কলকাতায় আজকে আমরা যাই আছে, কোনো না কোনোভাবে সাবর্ণ পরিবারের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র তার রয়েছেই। এবার আপনি পাথুরিয়া ঘাটার কথা বললেন, শুধু পাথুরিয়া ঘাটা কেন, আমাদের রানী রাসমণি বলুন বা অন্যান্য যে, মানে প্রত্যেকের সঙ্গেই আমাদের এক্সেপ্ট শোভাবাজার রাজবাড়ি, বাকি যে পরিবারগুলো তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল। আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবাইকার সঙ্গেই রেখে চলেছি। শুধু তাই নয়, সেই সময় বনেদি পরিবারগুলো যারা ছিল তাদের মধ্যে তো একটা বিবাহ বন্ধনের একটা বিশাল ব্যাপার ছিল। তো হুম। দেখা যাবে মানে কলকাতার প্রায় প্রতিটি বনেদি বাড়িতেই আমাদের কোনো না কোনো মেয়ের বিয়ে হয়েছে বা তাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসছে। এটা গত ঠাকুর পরিবার? ঠাকুর পরিবার তো তারা তো কুশারি, হুম। ঠিক আছে? কুশারি। তো তারা তো ব্রাহ্মণ নয়। পিরালি ব্রাহ্মণ। হ্যাঁ, যাই হোক, তো তাদের সম্ভবত তাদের বাড়িতেও আমাদের বিবাহ বন্ধন রয়েছে, কিন্তু সেটা সম্ভবত তাদের জামাই পরিবারের হালদারদের একটি, সেইখানেতে কিন্তু আমাদের একটি মেয়ের আমাদের তাদের পরিবারে বিয়ে হয়েছে, ডিরেক্ট ঠাকুর বাড়িতে নয়, কারণ সেটা হতে পারতো না, সম্ভব ছিল না সম্ভব সেটা। ছিল না। আচ্ছা, এবারে বেশ কিছু প্রশ্ন মানুষের মনে সবসময় থাকে। এই যে একদম। ছোট সাবর্ণ আর বড় সাবর্ণ এটা কি? ছোট সাবর্ণ বড় সাবর্ণ বলে কোনো এ নেই। আমাদের 5টা সেটেলমেন্ট ভারতবর্ষে, কোথায় কোথায় হালি শহর, তারপরেতে হচ্ছে আমাদের নিমতা, বিরাটি, বেলঘরিয়া, পানিহাটি এই জোন, বরিশা, উত্তরপাড়া, পশ্চিম মেদিনীপুরে খেপুত। এবং যেহেতু যশোর স্টেটের আন্ডারে কলকাতা ছিল, যখন লক্ষ্মীকান্ত মহামন্ত্রী রূপে যশোরে কাজ করছেন, তখন অটোমেটিক্যালি ওনার বহু পরিবার সদস্যকে উনি ওখানে চাকরি দিয়েছেন, অনেকেই থেকে গেছেন। বাংলাদেশেও আজও আমাদের পরিবার সদস্যরা রয়ে গেছেন, শুধু ওখানে থেকে যাওয়ার কি, পুরো বঙ্গদেশ নিয়ে সাবর্ণ পরিবার না হলে 18তম পুরুষ পরমেশ্বর গঙ্গোপাধ্যায় কিভাবে মহাভারতের বাংলা অনুবাদটা চট্টগ্রামে বসে লিখতেন উনি 1515 সালে? পুরো বঙ্গদেশেই সাবর্ণরা রয়েছে, কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে, কোথাও বসবাস করছে রয়েছে। এবং ওখানে পরমেশ্বর তলা বলে একটি জায়গা আজও রয়েছে, চট্টগ্রাম থেকে পূর্বে 117 কিলোমিটার দূরে। সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছে, জানি না যেতে পারবো কিনা। এবং ওখানে ওনার তৈরি বনের মধ্যে একটি প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বলে শুনেছি, তার ছবিও আমি পেয়েছি। তো এই রকম ঘটনা। তো অনেকে বলেন যে সাবর্ণরা ঘটি না বাঙাল, হুম। অনেক প্রশ্নটা আসে। আমি তাদের বলি, এই ঘটি বাঙালের জায়গাটা তো তৈরি হয়েছে তো ব্রিটিশদের সময়।
পার্টিশন হচ্ছে, যখন এই সময়তে হচ্ছে, তার আগে তো ঘটি বাঙাল বলে কোনো জিনিস আজ থেকে 400 বছর আগে, 300 বছর আগে ছিল না। পুরো বঙ্গদেশ জুড়ে, বোধ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গে সাবর্ণরা রয়েছে। এবং সোনারগাঁওয়ের পাশে, সেখানেতে আমাদের আজকে যেটা জয়নাল আবেদিনের যেটা ফোকলোর আর্ট মিউজিয়াম, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, সেটা তো আমাদের বাড়ি ছিল, সেটা আমাদের বাড়ি। ওখানে আমি গেছি, ফার্স্ট ম্যান ফ্রম সাবর্ণ পরিবার টু ভিজিট দ্যাট ইন 2013। আমি সেই বাড়িতে গেছি, প্রতিটা ঘরে ঢুকেছি, প্রতিটা ঘরের করেছি। এবং সেই ঘরেতে যিনি জন্মেছেন, আমার এক কাকা মারা গেছেন আজকে উনি, তো কোন ঘরেতে উনি জন্মেছেন সেটা আইডেন্টিফাই করেছি। এই ঘরেতে আমি থাকতাম ছোটবেলায়। 1933 সাল পর্যন্ত ওই বাড়ি আমাদের হাতে ছিল। তারপর সরকার সাথে ওদের দিয়ে বিক্রি করে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয়, ওরাও ফিরে তাহলে চলে আসে। সাবর্ণ রায়চৌধুরীরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থক, এটা বোঝা যাবে না। মূলত যারা এপাশে রয়েছে সবাই মোহনবাগান, আমরা মোহনবাগানই একদম পরিষ্কারভাবে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে ইস্ট বেঙ্গল থাকতে পারে না। যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছে, ইস্ট বেঙ্গলে তো তারা জন্মেছে, তারা করেছে। ওই ঠাকুর পরিবারকে নিয়ে যেমন বলা হয়। হ্যাঁ, তো আমি আমি যেটা সবাইকে বলি, আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের দ্বন্দ্ব, ঘটি বাঙালের দ্বন্দ্ব আমাদের মধ্যেও থাকে, সব কিছু হয়, সবই হয়। কিন্তু যদি হিস্টোরিক্যালি দেখতে যাই, সাবর্ণ রায়চৌধুরী পরিবার ইজ ফার অ্যাবাভ ঘটি বাঙাল। পুরো বঙ্গদেশ আমাদের ছিল, পুরো বঙ্গদেশে আমাদের কর্মকাণ্ড। আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যখন তাতাবাবু লিখছেন, এটা কি সাবর্ণ রায়চৌধুরীদের অনেকে মনে করেন যে সেরকম কোনো তথ্য আমার কাছে নেই। আমরা একদম আবার আপনাদের পারিবারিক ঐতিহ্যের জায়গায় আসি। আমি বিশেষ করে একটু জানতে আগ্রহী মামলার বিষয়টি, যেহেতু আপনি এটাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই যে আপনারা যখন গত শতকের ৮-৯ দশক ওরকম একটা হুজুগ শুধু না কলকাতায় একটা সেলিব্রেশন হলো, একদম 300 বছর ৩০০ কলকাতায় বছর ভীষণভাবে। সেলিব্রেশন হলো, ঠিক তার পরেই আমরা দেখলাম, নিউজের মাধ্যমে জানলাম যে আপনারা এরকম একটা মামলায় যাচ্ছেন এবং তারপর তো সেই ঐতিহাসিক ভার্ডিক্ট। আমি মাঝের অংশটায় যাই। মামলায় যাওয়া এবং কোর্টে দাঁড়িয়ে আপনারা কি কি বললেন? ছোটবেলা থেকে আমরা তো জানতাম যে যোগচার্ণক প্রতিষ্ঠাতা হতে পারে না, অথচ আমাকে বইতে পড়তে হচ্ছে, পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে। আমার ভীষণ রাগ হতো ভেতরে, একটা ভীষণ রাগ হতো, জ্বলতাম আমি। তো একটা সময় এসে করলাম আমরা, 96 সালে আমরা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ গঠন করলাম। এই উদ্দেশ্যেই গঠন করা যে লড়াইটা আমাদের এবার লড়াই শুরু করতে হবে। তারপর আমরা জন মেজরের সঙ্গে যোগাযোগ করি এবং কলকাতার ওই 1698 সালের দলিলের কপি আনালাম। ততদিন আগে পর্যন্ত সবাই লিখতো যোগচার্ণক ওই 3টে গ্রাম কিনেছিল 1300 টাকায়। দলিল আসতে সব একদম পরিষ্কার হয়ে গেল যে যোগচার্ণক মারা যাওয়ার 6 বছর বাদের গল্পটা, চার্লস আয়ারের সঙ্গে যোগচার্ণকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা এক ধাপ এগোলাম। এবার আমরা বিভিন্ন তথ্য আমরা একত্রিত করতে শুরু করলাম এবং আমরা দেখলাম যে যোগচার্ণকের সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক এস্টাবলিশ করার মতন জায়গা নেই। হ্যাঁ, আছে, গল্প কথায়। এরকম কি কোনো ইতিহাস আছে কোথাও যে কলকাতার 100 বছর বা 200 বছর ব্রিটিশরা পালন করেছিল? আছে কি? নেই। নেই। কিন্তু 300 বছর আমরা পালন করলাম। 1988 সালে, মানে 1990 তার সেন্টিনারির 2 বছর আগে, ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে একটা সেমিনার হচ্ছে এই নিয়ে। তো সেখানে তৎকালীন আমাদের ইতিহাসবিদ এবং আমাদের গভর্নর নুরুল হাসান, উনি বক্তৃতা দিচ্ছেন এবং পরিষ্কার বলছেন কলকাতা অনেক পুরনো, 300 বছরে কে আটকে রাখা যায় না। এবং সেই যে বক্তব্য, এবং সেখানে প্রফেসর সত্যেশ চক্রবর্তীর আরবানাইজেশন প্রায়ার টু ব্রিটিশ, এই সমস্ত কিছু একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাবলিকেশনের বই, যেটা আমরা কোর্টেতে প্লেস করেছি, সেই বই আমরা প্লেস করেছি। 1600, এবার আমরা লিটারারি এভিডেন্সে কি পাচ্ছি? ওই বিপ্রদাস বিপ্লয় 1495 কলিকাতার গল্প পাচ্ছি। ওখানে কলকাতা বেতর পরপর তার ডেসক্রিপশন রয়েছে। তার মানে কলিকাতা রয়েছে, কলিকাতা। 1510 সালের 2রা বা 3রা জানুয়ারি গুরু নানক কালীক্ষেত্র দর্শনে আসছেন। এখান থেকে উনি কামাখ্যা যাবেন। এখানে এসে উনি 7 দিন ছিলেন এবং ওনার বায়োগ্রাফার সতপাল সিং লিখছেন যে উনি ছিলেন কলকাতায়। সেই জায়গাটা কোথায়? আজকে বড়বাজারে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা।
আচ্ছা। যেটা গুরু তেগ বাহাদুর ওনার স্মৃতিতে উনি ছিলেন বলে 1666 সালে তৈরি করে দেন। এটা ওই বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা থেকে ওই বায়োগ্রাফি বার করে আমরা কোর্টে প্লেস করলাম। 1596 সাল আবুল ফাজলের আইনি আকবরী, হুম। এখান থেকে কত রেভিনিউ যাচ্ছে, এবং বিরাট পরিমাণ রেভিনিউ যাচ্ছে। যদি সেখানে একটা সুসজ্জিত সুসংগঠিত যদি একটা সমাজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য কেন্দ্র যদি না হয়ে থাকে, তাহলে অত রেভিনিউ কে দিচ্ছে? বাঘ ভাল্লুক দিচ্ছে? বারবেরিয়ানসরা দিচ্ছে? নয় তো। সেইটা কত জমা পড়ছে তার পূর্ণাঙ্গ একদম হিসেব রয়েছে ওখানেতে, সেটা আমরা জমা দিলাম হাইকোর্টেতে। 1608 সালে আমরা জায়গির পাচ্ছি, ওয়েল ডকুমেন্টেড, ওয়েল নোন এটা ঘটনা। এখন কেউ অনেকেই বলতে পারে, প্রশ্ন করতে পারে, আপনারা যে জমিদারি পেয়েছিলেন, জায়গিরদারি পেয়েছিলেন, তার নথি কোথায়? এইটুকু অন্তত আশা করা যায়, এইসব প্রশ্ন করার আগে একটু পড়াশুনো করতে হয়। বৈদিক রীতিতে গুরুদক্ষিণা যখন কোনো দেওয়া হয়, কোথায় সেটা লিখিত হয়েছে আজ পর্যন্ত? সেটা গুরুর পায়ে বলা হয় দিলাম আপনাকে। তাই ইট ক্যানট বি রিটেন, ইট ওয়াজ ওরাল। রিটেন হতে পারে না সেটা, বিকজ ইট ওয়াজ গুরু দক্ষিণা। মানসিংহ গুরু দক্ষিণা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়কে, তার গুরুপুত্রকে। কিন্তু 1698 সালে। আমি এটা মানছি। হুম। শুধু মেনে এই কথাটুকু বলতে চাই যে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, মনে করুন আপনাকে গুরুদক্ষিণা দিচ্ছেন, আপনি সেই মানুষটি। আপনাকে মানসিংহ গুরুদক্ষিণা দিচ্ছেন, আপনি গ্রহণ করলেন এবং আপনি জায়গিটা স্থাপন করলেন। আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, আমি আপনার অ্যাডমিনিস্ট্রেশন মানব কেন? তার মানে সেটা, তার তো কোনো একটা রেকর্ড থাকবে। তার রেকর্ড মানে কি? সম্রাট বলে দিচ্ছে এটা আমি সাবর্ণদের দিয়েছি। হালি শহরের যে জায়গির, সেটা হয়তো ডকুমেন্টেড আছে, কারণ সেটা গুরু দক্ষিণা ছিল না। আচ্ছা। ঠিক আছে, সেটা সনদ দিয়ে হয়তো দেওয়া হয়েছিল। আমাদের যেটা দিলেন জাহাঙ্গীর, সেটা হচ্ছে একটা হীরের আংটি। হীরের আংটি, যে আংটিটা আজও আমাদের রয়েছে ফ্যামিলিতে। হুম। এই এবং রায় চৌধুরী উপাধি দিলেন। ইট ওয়াজ আ রয়্যাল টাইটেলস গিভেন বাই জাহাঙ্গীর, যেটা আজও আমরা ক্যারি করছি। ঠিক আছে, তো সেখানেতে সম্রাট আপনাকে এই জায়গাটা দিল, সেটা তো সবাই জানতে পারছে, সবাই জানছে, জানি ইউ হ্যাভ টু ফলো ইট। তুমি তো আমার প্রজা, তুমি তো আমার প্রজা। এর আগে বসন্ত রায় ছিল, প্রতাপাদিত্যকে দমন করার পর ওটা ডিরেক্ট এবার মুঘল রুলেতে চলে এলো। মুঘলরা আমাদের সেখানে অ্যাডমিনিস্ট্রেটর এর করে দিল। কোনো লিটারেরি এভিডেন্স আছে? মানে কন্টেম্পোরারি কোনো লিটারেরি এভিডেন্স? আমি জাস্ট বলার জন্য বলছি, জানার জন্য। সম্বন্ধ নির্ণয় লালমোহন বিদ্যানিধি। বেশ। ঠিক আছে, পরিষ্কারভাবে এই যে ওই যে টোটাল ঘটনাটা উনি লিপিবদ্ধ করে গেছেন কবিতার মাধ্যমে। এবং সেটা আমরা এই বঙ্গীয় সাবর্ণকথা হোক, আমাদের লক্ষ্মীকান্ত চ্যাপ্টার ইন দ্য সোশ্যাল হিস্ট্রি অফ বেঙ্গল 1928 সালে যেটা রিভাইস এডিশন বার, প্রতিটা বইতে আমরা এটাকে দিয়েছি একদম পরিষ্কার। এবং ওই যে 1300 টাকা করে বার্ষিক খাজনা 1757 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে গেছে, তার হিসাবপত্র আমরা দিয়ে দিয়েছি পুরো, যেটা হ্যাঁ, আমরা পেয়েছি একদম। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন খাজনা পাচ্ছেন, তার তার হিসেব মানে রয়েছে। হচ্ছে আপনি তার অধিকার আপনার একদম, তার আছে। একদম। ঠিক। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বা বিবেকানন্দের সম্পর্ক কেমন ছিল? সেই রকম ডিরেক্ট কোনো ঘটনা যেখানেতে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের পরিবারের বেশ কিছু মানুষজনের চিঠি আদান প্রদানের কথা আমি জানি, বা তার সঙ্গে দেখা করেছে, এরকম ঘটনা অনেকগুলোই রয়েছে, আমি জানি সেটা। কিন্তু আমার হাতে সেই ডকুমেন্টটা নেই যেটা আমি বলতে পারবো, সেই জন্য আমি ওটার মধ্যে বিস্তারিত আমি বলি না কোথাও। যেটা আমি বলি, বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে একদম ডিরেক্ট যোগাযোগ আমাদের, কাজী নজরুলের সঙ্গে ডিরেক্ট, কাজী নজরুল আমাদের বাড়িতে এসছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আমার বাড়িতে এসেছেন, 1939 সালে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এইসব জিনিসগুলো, স্বামী প্রণবানন্দ সাদ্দির এসেছিলেন আমাদের বাড়িতে। তো এরকম বহু ঘটনা রয়েছে। শুধু তাই কেন, স্বামী যোগানন্দ, যোগীন মহারাজ, যিনি যোগীন। সারদা মায়ের প্রথম শিষ্য, হ্যাঁ। মানে কি রামকৃষ্ণদেব তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, গুরুদেব নয় কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড। এবং যোগীন মহারাজকে তো মায়ের সব দায়িত্ব উনি অর্পণ করেছিলেন, বেনারসে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছু যোগীন মহারাজ করেছেন। তো এইভাবে বিভিন্ন মানুষজন বা এই মানে রামকৃষ্ণ স্বামী মুভমেন্ট। যোগানন্দ, এইবার ওই যে হ্যাঁ। বিবেকানন্দের কথাটা বললেন, এবার আসছি স্বামী যোগানন্দ, বিবেকানন্দ, অভেদানন্দ, এই তিনজন ছিলেন ক্লোজেস্ট। এইভাবে বিবেকানন্দের সঙ্গে আমাদের যোগাযোগ, রামকৃষ্ণদেবের সঙ্গে আমাদের হ্যাঁ, মানে যোগাযোগ। কখনো কি এরকম কোনো এভিডেন্স আছে
যদিও আমি পাইনি যে বিবেকানন্দ কখনো আপনাদের বাড়িতে গেছেন বা না, বিবেকানন্দ আমাদের এই বাড়িতে এসেছেন, মানে বরিশাতে আসেননি উনি। রামকৃষ্ণদেব তো আমাদের দক্ষিণেশ্বরের বাড়িতে এসেছেন, হতে পারে ওখানে দিয়ে বিবেকানন্দ এসেছেন। আচ্ছা। দক্ষিণ যে বাড়িতে স্বামী যোগানন্দ জন্মেছেন, যেখানে আজকে আমাদের যোগানন্দ টেম্পল রয়েছে, হুম, আমাদের হুম, আমাদের বাড়ির রয়েছে যেটা, হুম, সেখানেতে তো উনি এসে, এবং এতে আমাদের কথামৃততে তো করেই রয়েছে যে উনি এসে লুচি, হুম, আলুর হ্যাঁ, দম, আচ্ছা, আলু আচ্ছা। ভাজা খেতে খুব হ্যাঁ, ভালোবাসতেন। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হ্যাঁ। লেখাই এটা রয়েছে। রয়েছে সেটা কথামৃত, কোথায় খেতেন? আমাদের কথামৃতের রেফারেন্স দক্ষিণেশ্বরের আছে, বাড়িতে। কথামৃতের রেফারেন্স। আমি মামলাটাতে আরেকটু ফিরি। আপনি বলছেন যে মামলাতে আপনারা এই তথ্যগুলো দিতে আরম্ভ এই করলেন। তথ্যগুলো দিতে আরম্ভ করলাম। এরপরেতে কি হচ্ছে, ১৬৬০ ভ্যান্ডেন ব্রুক, কলকাতার প্রথম ডাচ, উনি কলকাতার প্রথম ম্যাপ তৈরি করছেন, যেটা সার্ভেয়ার জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। সেই ম্যাপটা আমরা কোর্টের কাছে দিলাম। এইবার এই সমস্ত তথ্য আমরা কোর্টের কাছে নিয়ে গিয়ে আমরা ১লা আগস্ট ২০০১ সালেতে আমরা মামলা মুভ হলো। অজিত পাজা মুভ করলেন, তার সঙ্গে ছিলেন ভাস্কর সেন, আমাদের পরিবারের সরজিৎ রায়চৌধুরী, এরা সবাই মুভ করলেন, এবং এই মামলাটা গৃহীত হলো। এইবার মামলা হচ্ছে, তো কোর্ট বলল আমরা তো ইতিহাস নিয়ে আলোচনা করতে পারি না, আমরা আইন, কনস্টিটিউশন এইগুলো নিয়ে আলোচনা করতে পারি। তাহলে কি করা যায়? তখন ঠিক হলো যে ৫ জন বিশিষ্ট সেই সময়ের সেরা ইতিহাসবিদদের নিয়ে একটি কমিশন গঠন হবে, এক্সপার্ট কমিটি। নিমাই সাধন বসু তার কনভেনার, বরুণ দে, সুশীল চৌধুরী, প্রদীপ সিনহা, অরুণ দাশগুপ্ত, সেই সময় ৫ জন বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ, তাদের নিয়ে কমিশন গঠন হলো। কমিশন যেভাবে কাজ করে, টিভিতে, কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো যে আপনাদের কাছে যদি এই সম্পর্কে কোনো তথ্য থাকে, কোনো ডকুমেন্ট থাকে, আপনি কমিশনের কাছে জমা দিন। না ব্রিটিশ গভর্নমেন্ট, না পশ্চিমবঙ্গ সরকার, না কর্পোরেশন, না কোনো পরিবার জোপ চান্নকের সমর্থনে একটা লাইনও জমা দিতে পারলো। কারণ ওটা তো একটা মিথ, কিছু নেই তো, জমাটা করবে কি? ৩টে ডকুমেন্ট জমা পড়লো কমিশনের কাছে, ৩টেই আমাদের সমর্থনে। ৩ জন মানুষরা দিয়েছিলেন। এরপরেতে ৬ মাস ধরে ওনারা গবেষণা করলেন, সব করলেন, এবং নিমাই সাধন বসু সেই সময় ব্রিটিশ লাইব্রেরিতেও গেলেন, গিয়ে ওখানে পড়াশুনো করলেন, সব করলেন, বিভিন্ন মহাফিজখানা থেকে সব দলিল দস্তাবেজ দেখে ১৬ই মে ২০০৩ সাল, ওই দিনটা আবার খুব বিশেষভাবে মনে আছে। সেই সময় অ্যাডভোকেট জেনারেল ছিলেন হচ্ছে বলাই রায়। তো হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরের বাইরে বলাই রায় আসছেন, আর অজিত দাও পাশে দাঁড়িয়ে রয়েছেন। না, অজিত দা বোধহয় তখন ঢুকে গেছেন। বলাই রায় হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন, দেবর্ষী, কলকাতার ইতিহাস বদলে যাবে এবার। মানে উনি হিন্টটা দিয়ে দিলেন, এবং কোর্টেতে গিয়ে বললেন যে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, ওনারা ওই রিপোর্ট যেটা দিয়েছে সেই রিপোর্ট তারা মেনে নিচ্ছেন। এবং সেই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ অশোক কুমার মাথুর এবং জয়ন্ত বিশ্বাস, ওনারা রায় দিলেন যে কলকাতার কোনো জন্মদিন হতে পারে না, এটা ক্রমে ক্রমে বহু বছর ধরে গড়ে উঠেছে, এবং কোনো একজন জনককে এখানেতে নির্ধারণ করা সম্ভব নয়, অর্থাৎ জোপ চান্নক প্রতিষ্ঠাতা হতে পারেন না। এই ঐতিহাসিক রায় হলো, এবং পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত এটা একমাত্র রায় যেখানে কোর্টের রায় একটা শহরের ইতিহাস চিরতরে বদলে গেল। কোন শহর? যেটাকে বলা হতো সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, যেখানে নাকি ঔদ্ধত্যের ব্রিটিশ সূর্য ডোবে না। সেই দিনেতে সারা বিশ্বের মিডিয়া এসছে, অজিতদা বললেন, গোড়াকা বললেন, আমি বললাম যে আমরা আজকে সবাই কলকাতাবাসী মিলে ওই ঔদ্ধত্যের ব্রিটিশ সূর্যকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিলাম। এটা আমার ডায়লগ, সেটা পরের দিন সব কাগজে বেরিয়েছিল। এই তো এই ওই ইতিহাসের একটা ঘটনার সাক্ষী, মানে নিজের হাতে আমি করতে পেরেছি, এটা আমার স্যাটিসফ্যাকশন, এবং আমি মনে করি আমার মিশন অফ দিস লাইফ অ্যাচিভড, অ্যাকমপ্লিশড। এই যে একটা ঋদ্ধ ইতিহাস কলকাতা এবং সাবন্য রায় চৌধুরীর বাড়ির, এখানে নানান সামাজিক আন্দোলন ঘটেছে, ধরুন সতীদাহ প্রথার মতো গিয়ে তাকে রদ করা, এর সঙ্গে সাবন্য রায় চৌধুরীদের ভূমিকাটা কেমন ছিল? ভীষণভাবে আমরা বিদ্যাসাগরের সঙ্গে, বিদ্যাসাগর যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আমরা সব বিষয়ে আমরা তাকে
সহযোগিতা করেছি, সাপোর্ট করেছি, সবকিছু। আমাদের ফ্যামিলি প্রোগ্রেসিভ ফ্যামিলি চিরদিন। না হলে আর মহিলাদের আমরা ওইভাবে স্বাধীনতা দিতে পারতাম? পারতাম না আজকে আমরা স্বাধীনতা দিতে সেটা। বিভিন্ন কালেতে এটা চলেছে এবং সেই ৯৮০ থেকে আজ অবধি ২০২৬ সাল অবধি সাবর্ণ পরিবারের পুরুষ, মহিলা সবাই একইভাবে ইন্ডিপেন্ডেন্টলি তাদের চিন্তাধারা নিয়ে তারা সমাজের বিভিন্ন কাজে নিজেদের লিপ্ত রেখেছে। সেখানেতে বাধা দান দেওয়া, এ দেওয়া এইসব না হলে আমার স্ত্রী ২ বছর রাত জেগে করে কোথায় গ্রামে মেদিনীপুরে ঘুরে যাত্রা করতে পারতো? এটা নিয়ে অনেক নিউজ হয়েছে সেই সময় যে সাবর্ণ বাড়ির বউ এটাই কথা। তার গুণ, তার সেখানে আমরা আটকাবো না, পুরুষরা আমরা আটকাবো না মহিলাদের। তাদের যদি মনে হয় তারা করবে এবং সব বিষয় আমরা তাদের সাপোর্ট দিই মহিলাদের। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রেসিভনেস, যেখানেতে এই 19th সেঞ্চুরিতে মহিলাদের আটকে রাখার একটা প্রচেষ্টা হয়েছিল, যার এগেনস্টে রামমোহন রায়, বিদ্যাসাগররা লড়াই করেছিলেন। আমরা আমাদের মতন করে সেই লড়াইতে পার্টিসিপেট করেছিলাম। একেবারে যখন আলোচনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে আরো একটু সময় হলে ভালো হতো। আরো ১ ঘন্টা সময় হলে আরো অনেক আলোচনা করতে পারতাম। আপনাদের পরিবারের বিশেষ কোনো রীতি যেগুলো দেখে পরবর্তীকালে কলকাতার অন্যরা শিখেছে? আ ১ম হচ্ছে তো ওই, আমি যদি দুর্গার রূপই বলি, যে রূপটা আজকে আমরা দেখি একই চালচিত্রের মধ্যে, সেই রূপটা আমাদের থেকেই নিয়েছে। এখানে আজকে আমি দুটো নতুন কথা আজকে আমি বলবো বলে রেখেছি, সেটা দর্শকদের। অনেক পডকাস্টে কিছু নতুন কথা আমি বলতে চেষ্টা করি। সেটা হচ্ছে বিভিন্ন বইতে বিভিন্ন লেখকরা কি বলেন, যে শরৎকালীন দুর্গাপুজো শুরু হয়েছিল ১৭৫৭-তে ওই শোভাবাজার রাজবাড়ি এবং ওই কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে নাকি শুরু হয়েছিল। তাহলে ১৬১০ সালে বা ১৭১৭ সালে বড় বাড়িতে যে পুজো হচ্ছে, আটচালায় যে পুজো হচ্ছে, সেটা কোন কালে হয়েছিল? সেটা কোন কালে হয়েছে? শরৎকালে প্রথম পুজো আমাদের বাড়িতে হয়েছিল, নট বসন্তকালে। বাসন্তী পুজো ছিল না সেটা, সেটা শরৎকালীন পুজো ছিল। এই ইতিহাসগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। না, এবং এখানেও আমি আপনাকে একদম সাপোর্ট করি বলি, আবার বলি, বৃহন্নন্দিকেশ্বর পুরাণে সেখানে মন্ত্রের যে উচ্চারণ রয়েছে একদম। শরৎকালীনও। একদম। তাহলে সেটা বসন্তকালের সঙ্গে গুলিয়ে দেওয়ার তো কোনো জায়গা নেই সেখানেতে। আর একটা, বিভিন্ন মানুষরা বলেছেন এই যে এই ঘোড়ামুখ সিংহ যেটা, তো সেইটা তৈরি হয়েছিল, তো তখন তো কলকাতার জু তৈরি হয়নি, তো সিংহকে কেমন দেখতে জানে না। সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ১৬১০ সালে আমাদের এশিয়ান লায়ন রয়েছে। ১৭১৭ সালেতে আমাদের বড় বাড়ির যখন ওই ত্রিধারা সঙ্গম হিসেবে ঘোড়ামুখ সিংহ হচ্ছে, তার সঙ্গে তার ১০০ বছর আগে থেকে আমাদের এশিয়ান লায়ন আমাদের মূর্তিতে রয়েছে। কোথা থেকে এলো? তাহলে পটুয়ারা জানতো না লায়ন? এইগুলো সব ভুল। কিন্তু ঘোড়ামুখ সিংহটাই বা কেন কেন? তার? ঘোড়ামুখ সিংহটা হচ্ছে বৈষ্ণব যারা রীতিতে পুজো করত, তাদের ওই ঘোড়ামুখ সিংহ। আমাদের যেহেতু ১৬৬০ সাল থেকে ত্রিধারা সঙ্গম এলো, শাক্ত শৈব বৈষ্ণব, তেমনি আমাদের এই যে ৮টা বাড়ি রয়েছে, ৮টা বাড়িতে আমাদের এই যে চালচিত্র, যেটাকে মঠচৌরি চালা ৩ ভাগে বিভক্ত চালা, সেখানে দশমহাবিদ্যা আছে, সবার উপরে রয়েছে রাধাকৃষ্ণ। কালীর সঙ্গে কৃষ্ণ হলো, একদিকে শিব একদিকে রাম। ৩টে বাড়িতে, বড় বাড়ি, মেজ বাড়ি, নিমতা পাঠানপুর বাড়িতে ঘোড়ামুখ সিংহ, বৈষ্ণব সিংহ। সব বাড়িতে আমিষ ভোগ হচ্ছে। তার মানে কি, ওই রাধাকৃষ্ণের সামনে কিন্তু পশু বলি হয়েছে, ওই ১৩টা ছাগ, মোষ বলি সবই হয়েছে। এইটা হচ্ছে ত্রিধারা সঙ্গম, যেটা আমাদের পরিবারে বা বাংলার অনেক পরিবারেতেই রয়েছে। তার মানে এটা আপনারা যেটা করেছেন, আপনারা মানে এই ব্যাপারটাকে কেন নিজেরা করলাম? পরিকল্পনা করে। না, কেন করলাম? এইবার এখানেতে প্রশ্ন। আমরা জায়গিরদার। এবার সাধারণভাবে কি হয়, আমরা তন্ত্রমতেই পুজো করছি, তাহলে আমরা ওই কালীর এই সব তন্ত্রমতেরই মন্দির তৈরি করব। কিন্তু আমাদের বাংলাতে চৈতন্যের আবির্ভাবের পর থেকেই যে বৈষ্ণব সম্প্রদায় রয়েছে বা শৈবের, শিবের যারা ভক্ত, তাদের জন্য আমি কিছু করব না? সেই জন্যে আমরা ৩টে ধারাকে নিয়ে, এই ৩ আমার প্রজাদের, হিন্দু সনাতনীদের যাদের ৩টে ভাগ, সেই ৩টে ভাগ আমার প্রজা যারা, আমার সন্তান যারা, সবাইকে সমান অধিকার দিয়ে আমি করা। আমি যদি শুধু তন্ত্রমতে পুজো করি, তাহলে আমার যারা বৈষ্ণব যারা রয়েছে, তারা তো আমার দুর্গাপুজোতে আসবে না। আমি সবাইকে কিভাবে একসঙ্গে নেব? এই জন্য ত্রিধারা সঙ্গম আমাদের পরিবারে চালু হয়েছিল। বেশ, কিন্তু পুজো তো আপনারা বললেন তন্ত্রমতে। তন্ত্রমতে হচ্ছে, অসুবিধে নেই তো।
আবার কুমারী পুজো হচ্ছে বড় বাড়ি বিরাটি বাড়িতে নবমীর দিনেতে, সবই হচ্ছে, সবই হচ্ছে। সেখানে রাধাকৃষ্ণেরও পুজো হচ্ছে, শিবেরও পুজো হচ্ছে, আবার দুর্গারও পুজো হচ্ছে, দশমহাবিদ্যারও পুজো হচ্ছে, এভরিথিং হচ্ছে একসঙ্গে, কেউ বাদ নয়। যেমন আমাদের কালীঘাটে কালী, অন্নপূর্ণা বলি, এগুলো রয়েছে। পাশে আমাদের যে দোল উৎসব 1660 সালে তৈরি হচ্ছে, শ্যামরায়ের মন্দির আমাদের, সবকিছু রয়েছে আমাদের। শিব মন্দির রয়েছে, এতগুলো শিব মন্দির রয়েছে আমাদের। তো ত্রিধারা সঙ্গম, হিন্দু ধর্মের 3টে ধারাই আমার প্রজা, আমার সন্তান, তাই 3জনের জন্যেই আমার কর্তব্য করা। ঘড়ির কাঁটা বলছে আপনাকে আর বেশিক্ষণ মানে 2 মিনিটের একটু বেশি সময় আটকে রাখতে পারবো। শেষ প্রশ্নটা তুমি করবে না আমি করবো? যে কোনো ব্যাপার। আসলে এই যে কলকাতার ইতিহাস, কলকাতার গড়ে ওঠা, সঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সেই পাশাপাশি চলা, মুগ্ধ হয়ে যে কথা এতক্ষণ শুনলাম। মানে এত বড় ইতিহাস এই 1.5 ঘন্টায় হয় হয় না, না। একদমই মানে হয় না। একটুখানি হতে পারে, কিন্তু আমরা একটু ব্রড ইয়েতে আমি দর্শকদের বলবো, আপনাদেরও বলবো, আমাদের সাবর্ণ সংগ্রহশালা রয়েছে, সেইখানেতে এলে আমি আপনাকে 3 ঘন্টা ধরে কলকাতার পুরো ইতিহাস, বাংলার পুরো ইতিহাস এবং সবকিছু দেখাবো। সেখানেতে রামপ্রসাদ সেনের দস্তাখত, একমাত্র দস্তাখত যেটা আমাদের সংগ্রহে রয়েছে, সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির দাদুর ব্যবহৃত সেই টেবিল, উনি আমাদের নায়েব ছিলেন। এই সব কিছু আপনাদের দেখাতে পারবো এবং পুরো ইতিহাসটা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো। এই জন্য আমাদের যে কোনো সাবর্ণ সংগ্রহশালা বৃহস্পতিবার বাদে প্রতিদিন 10টা থেকে 1টা খোলা রয়েছে। এবং আমাদের ইন্টার্নশিপ আমরা এখন করছি, বিভিন্ন 4টি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এখন আমাদের এখানে ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবার নিয়ে নয়, কলকাতা নিয়ে। সেখানেতে আমাদের মহাবোধি সোসাইটি থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, সাধারণ ব্রহ্ম সমাজ থেকে শুরু কতদিনের করে, ইন্টার্নশিপ? এইটা আমরা মোটামুটি 15, 25, 30 এই 3টে আমরা রেখেছি। কারণ যদি কলেজ থেকে ডিরেক্টলি করে তখন ওরা 15 দিনের বেশি ছুটি দেয় না, কিন্তু আমরা রেখেছি এটা। এবং আমরা রানী রাসমণির পরিবার থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এটা করাচ্ছি, কলকাতাকে জানাচ্ছি। এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র ইন্টার্নশিপ যেখানে একটা শহরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটা সার্টিফিকেট কোর্স চলছে। একদম শেষ প্রশ্ন বলতে আর কিছু না। আমাদের এই যে কয়েক লক্ষ শ্রোতা, দর্শক আপনার এই অনুষ্ঠান, আপনার এই কথা শুনলেন, দেখলেন। একটা টেক অ্যাওয়ে মেসেজ রিগার্ডিং কলকাতা। আমি বলবো শুধু কলকাতা নয়, ইতিহাসকে জানুন, ইতিহাসকে চর্চা করুন। শুধু বইতে কয়েকজন লেখক কি লিখে গেলেন সেইটাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস যদি বলি আমি বিলিভ কথাটা, সেই বিলিভের মধ্যে একটা LIE, লাই লুকিয়ে আছে। সেই মিথ্যাটাকে, অর্থাৎ মিথ্যা, সত্যের সঙ্গে ওই মিথ্যাটাকে আলাদা করতে শিখুন। সরস্বতী ঠাকুরের বাহন রাজহাঁস হোক, যিনি, যেখানে দুধ এবং জলকে আলাদা করার ক্ষমতা যার রয়েছে, সেই জন্যই তো উইজডম। সেই জন্য আমি চাইবো সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত ইতিহাস পিপাসু মানুষ ওই দুধ আর জলকে আলাদা করে কলকাতার ইতিহাস, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস, পৃথিবীর ইতিহাসকে চর্চা করুক। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সময়টা ইতিহাসের সঙ্গে হুট করে কেটে গেল। নমস্কার।